চলুন শুরু করি প্রথম ঘটনা। নদীমাতৃক এই বাংলাদেশের বুক চিরে সাপের মতো এঁকে বেঁকে বয়ে গেছে অসংখ্য ছোট বড় নদী। এই নদীগুলোর অনেকগুলোই কাগজে কলমে থাকলেও এখন আর বাস্তবে দেখা যায় না। কিছু কিছু নদী তো এখন জলাশয়ে পরিণত হয়ে গেছে। যেই নদীকে ঘিরে একটা সময় হাট বাজার গঞ্জ স্থাপনা গড়ে উঠেছিল, সেই নদী দখল করেই এখন বিভিন্ন স্থাপনা গড়ে উঠছে। যেই নদীগুলো একটা সময় মানুষের জীবিকার অন্যতম মাধ্যম ছিল, সেই মাধ্যমগুলোকেই ধ্বংস করে গড়ে উঠছে এখন স্থাপনা। অনেক খরস্রোতা নদী এখন তাদের যৌবন হারিয়ে বার্ধক্যে চলে গিয়ে ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছে। এমন একটি নদী বংশী নদী, যার উৎপত্তি পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে। ঢাকা, গাজীপুর, জামালপুর, টাঙ্গাইল এই 4টি জেলা দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। একটা সময় তীব্র খরস্রোতা থাকলেও কলকারখানার বর্জ্য, নদী দূষণ, দখল এ সমস্ত কারণে আগের মতো খরস্রোতা সেটি আর নেই। এই নদী ঘিরে রয়েছে অনেক গল্প। সব গল্প কিন্তু ভয়ের নয়। এখন যে ঘটনাটি শেয়ার করব নিশ্চয়ই সেটি ভয়ের। এটি কিন্তু এই বংশী নদীকে ঘিরেই। এই ঘটনাটি রবি ভাই একটা বিশেষ প্রেক্ষাপটে পেয়েছিলেন, সেটা একটু বলে দেই। রবি ভাই যেহেতু এলজিডিতে কর্মরত রয়েছেন, তাই বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রীর দেখভাল কিন্তু ওনাকে করতে হয়, কখনো কখনো সেই জিনিসগুলো রিসিভ করতে হয়। তো উনি কিছুদিন আগে মধুমতি নদীতে আসা একটি বাল্ক হেডের কাছে যান। ওই বাল্ক হেডে পাথর ছিল। সুনামগঞ্জ থেকে এই বাল্ক হেড বা কার্গোটা নদী পথে মধুমতি নদীতে এসেছে। সেখানে এই মালগুলো বুঝিয়ে তারা তো দেবেনি, এগুলো তো আবার বুঝিয়ে নিতেও হবে। তো রবি ভাইকে জানানো হয় যে তিনি যেন এই মালটা বুঝে নেন। তো উনি সেখানে যান। যাবার পর বিভিন্ন জিনিসগুলো বুঝে নেন, সব কিছু ঠিকঠাক আছে। তো যিনি এই বাল্ক হেড চালাচ্ছিলেন তার নাম হচ্ছে মুজিবুর। ওনার বয়স 60-এর উপরে। অনেক ছোটবেলা থেকেই উনি এই নদীতেই চলাচল করছেন। শুরুতে তো এরকম ইঞ্জিন চালিত নৌকা ছিল না, ওই সময় বড় বড় পালতোলা নৌকা ছিল। ওই সময় ওনার বাবার সাথে এই পালতোলা নৌকায় মালামাল আনা নেওয়া করার মাধ্যম দিয়েই ওনার এই পেশার যাত্রা শুরু হয়। একটা সময় এই নৌযানগুলোতেও পরিবর্তন এসেছে। আস্তে আস্তে অনেক বড় ধরনের যেই নৌযানগুলো এসেছে তাতে যুক্ত হয়েছে এই বাল্ক হেড, যেটাকে আমরা কার্গো বলি। বালি পাথর এগুলো নদীর বুক চিরে এই বাল্ক হেডগুলো নিয়ে যায়। উনি মূলত এই বাল্ক হেড চালক। রবি ভাই খেয়াল করলেন যে এই মুজিবুর রহমান চাচা উনি এক পা হারিয়েছেন। এক পা বলতে ওনার পায়ের পাতা নেই। তো এটা কিন্তু অনেক সময় হয়, দুর্ঘটনার কারণে হতে পারে, আর বিভিন্ন ধরনের অসুখের কারণে হতে পারে। অনেক সময় ডায়াবেটিস যদি বেশি থাকে তখনও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। যখন এই মুজিবুর রহমান চাচার সাথে কথা বলতে বলতে রবি ভাই একটু ক্লোজ হলেন, তখন জিজ্ঞেস করলেন যে চাচা আপনার পায়ে কি হয়েছিল? একবারে তো হুট করে একটা মানুষকে বলা যায় না। যখন একটু আন্তরিকতা হলো, দীর্ঘ সময় ধরে মালামাল বুঝিয়ে দিচ্ছিলেন, যখন একটু বিরতি হলো, তখন এই প্রশ্নটা করার পর উনি বললেন যে এই একটা বিষক্রিয়া হয়েছিল, এই কারণে ডাক্তার পাটা কেটে ফেলতে বলছিল, এই জন্যই এটা এরকম হয়ে গেছে। তো কিভাবে বিষক্রিয়া হয়েছে এটা বলার সময় উনি বেশ কিছু বিষয় উনি বলেছিলেন আর কি। তখন রবি ভাই এর মধ্যে একটা রহস্য এবং ভৌতিক ঘটনার গন্ধ পান। এরপর ওনাকে যখন বলেন যে আপনি তো বাল্ক হেড চালান, কখনো কখনো কি ভয়ের ঘটনা ঘটেছে? উনি বলেন যে অসংখ্য ঘটেছে। এরকম ছোট ছোট কিছু ঘটনা প্রথমে বলে তারপর মূল ঘটনায় চলে যায়। প্রিয় লিসেনার্স, উনি জানিয়েছেন যে উনি বাল্ক হেড চালাচ্ছেন। বাংলাদেশের তো বিভিন্ন জায়গায় উনি গিয়েছেন এই বাল্ক হেড নিয়ে। বাংলাদেশে এমন কোনো নদ নদী নাই যেগুলোতে আসলে বাল্ক হেড চলে, উনি যান নাই, এমন খুব কমই আছে। উনি জানিয়েছেন যে এক রাতে উনি বাল্ক হেড নিয়ে যাচ্ছিলেন, ঠিক কোন নদীতে এটা ওনার মনে নাই। হঠাৎ করে উনি দেখলেন বিশাল আকৃতির একটা বাদুড়। এত বড় বাদুড় মনে হচ্ছে যে পুরো এলাকা ছেয়ে ফেলেছে তার 2 ডানা দিয়ে। এটা মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। তো এরকম একবার দেখেছেন। তারপর দেখেছেন যে মাঝ নদীতে তার বাল্ক হেডের একদম মাথার দিকে কয়েকটা কালো বিড়াল ঝগড়াঝাটি করছে, মারামারি করছে। মাঝ নদীতে তো কালো বিড়াল বা কোনো ধরনের প্রাণী যেগুলো স্থলভাগে চলাচল করে, এগুলো তো আসলে বাল্ক হেডের উপরে আসার কথা না। তো এরকম একটা ঘটনা।
এরপর উনি আর একটা ভয়ঙ্কর তথ্য জানিয়েছেন, সেটা হলো উনি নাকি অনেকবার মারমেইড বা মৎস্যকন্যাকে দেখেছেন, যেটা অনেকেই জলপরী নামে অভিহিত করেন। উনি দেখেছেন যে এরকম একটা প্রাণী, চুল লম্বা লম্বা, নিচের অংশ অর্থাৎ কোমর থেকে নিচের অংশ মাছের মতো, চেহারাটা কুচকুচে কালো। চেহারা যে অনেক সুন্দর হয়, আমরা দেখি যে মারমেইড বা এই মৎস্যকন্যাদের চেহারা সুন্দর হয়, ওরকম না। উনি বলেছেন যে চেহারাটা কুচকুচে কালো। তো এরকম উনি দেখেছেন যে ওনার বাল্কহেডের উপরে আসছে, ওনাকে দেখে আবার ওনার দিকে তাকিয়েছে, এরপর লাফ দিয়ে আবার পানিতে চলে গেছে। এটা একবার না, উনি বেশ কয়েকবার সজ্ঞানে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে উনি দেখেছেন, এটাও জানিয়েছেন। এরকম ছোট বড় অসংখ্য ঘটনা ওনার আছে। তবে যে ঘটনাটি ওনার জীবনে বড় একটা পরিবর্তন এনে দিয়েছিল, সেটাই মূলত এখন শেয়ার করব। সাল 2000 বা 2001, তখন উনি বাল্কহেডে পাথর বোঝাই করে সুনামগঞ্জের তাহিরপুর থেকে উনি যাবেন হচ্ছে টাঙ্গাইলের সখীপুরের কোনো একটা জায়গায়। তো টাঙ্গাইলে ঢুকলে তো বংশী নদী দিয়েই যেতে হবে। ওই সময় তো বংশী নদী অনেক খরস্রোতা ছিল আর কি। উনি জেনে নিয়েছিলেন লোক মারফত, বা ওনারা যেভাবে আসলে অর্ডার করেছিলেন আর কি, যাদের মাধ্যম দিয়ে, ওনারা তো জাস্ট খালি মালামালগুলো বহন করে নিয়ে আসেন। অনেক সময় দেখা যায় যেখানে মাল পৌঁছে দেবেন সেখানে লেবার থাকে না, তখন কিন্তু লেবার ওনাদেরকে নিয়ে যেতে হয়। এই জন্য যাবার আগে বলে দিতে হয় আপনাদের কি লেবার লাগবে, ওখানে কি আপনাদের কি লেবার আছে, যদি না থাকে তাহলে আমরা কি লেবার নিয়ে আসবো কিনা। তো সেই মালিক নাকি জানিয়েছিলেন যে লেবার ওখানে আছে, তাদের লেবার আনতে হবে না। সুনামগঞ্জের তাহিরপুর থেকে এটা নিয়ে টাঙ্গাইলের ওই সখীপুরে যেতে প্রায় 5-6 দিন সময় লাগবে। তখন ওনারা চিন্তা করলেন যে কি করা যায়, বেশি লোক নিলে তো টাকা পয়সা ভাগাভাগি বেশি হবে। তখন এই যে মুজিবুর চাচার সাথে তারই এলাকার একজন ছেলে ছিল, এখানে বলে রাখা ভালো মুজিবুর চাচার বাড়ি কিন্তু কুষ্টিয়ার ভেড়ামারাতে, ভেড়ামারা না, কুমারখালীতে। তো এই কুমারখালীতে ওনার বাড়ি, ওনারই সম্পর্কে ভাতিজা হয়, আপন ভাতিজা না, বেশ দূর সম্পর্কে ভাতিজা হয়, তার নাম হচ্ছে হাকিম মিয়া। এই হাকিম মিয়ার বয়স 17-18 বছর, আর ওই সময় মুজিবুর চাচার বয়স 45-46 বছর। তো এই যে মুজিবুর চাচা, উনি তখন চিন্তা করলেন যে কি করা যায়, লোক কি বেশি নেব। তখন যে হাকিম মিয়া যে, সে বলছে যে ও চাচা, লোক বেশি নিয়ে দরকার কি, আমরাই দুজন চালাই নিয়ে চলে যাই, তুমি কিছুক্ষণ চালাইলা, আমি কিছুক্ষণ চালাইলাম, এইভাবে চালাই, যেহেতু লেবার লাগবে না, দরকার কি আর, আমাদের আর দরকার নেই। তুমি যখন চালাও তখন আমি রান্নাবাড়া করব, আর আমি যখন চালাবো তখন তুমি অন্য কাজ করলা, তাই এইভাবে আগাই নিয়ে যাই। মুজিবুর চাচা চিন্তা করলেন যে হাকিম খারাপ বলে নাই, ভালোই বলছে। তখন আবার এই মুজিবুর চাচারও একটু টাকা পয়সার প্রয়োজন ছিল, লোক বেশি হলে তো ভাগাভাগি করতে হবে। আর এমনিতে তো উনি বেশ এক্সপার্ট একজন মানুষ, ছোটবেলা থেকেই তো উনি আসলে নৌকার সাথে থেকেই বড় হয়েছেন, জীবনের বড় একটা অংশ তো ওনার এই নদী পথেই কেটে গেছে। উনি চিন্তা করলেন যে ভালোই বলছে হাকিম মিয়া, ঠিক আছে তাই করি। পাথর বোঝাই করে তাহিরপুর থেকে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে কোনো সমস্যা হয় নাই, একদম ঠিকঠাক মতো ওনারা চলে আসছেন যে জায়গাটাতে, একদম মানে টাঙ্গাইলের ওই সখীপুরেও তখন পৌঁছান নাই, তারও বেশ আগে বংশী নদীতে পৌঁছেছেন আর কি। ওই জায়গার নামটা এক্সাক্ট উনি আর মনে করতে পারেন নাই, সেই 2000 বা 2001 সালের ঘটনা। তো ওখানে যখন ওনারা পৌঁছেছেন বংশী নদীতে, রাতের বেলা, রাত তখন 9টা-10টা এরকম একটা সময় হবে আর কি। হঠাৎ করে এই যে বাল্কহেড, যেটা এই বাল্কহেড একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। ওই সময় কিন্তু এই বংশী নদীতে ওনারা যেখানে এসেছিলেন, অর্থাৎ যেই প্লেসটাতে এসেছিলেন, সেখানে কিন্তু অনেক গভীর ছিল। আর এই যে মুজিবুর রহমান চাচা, উনি কিন্তু ছোটবেলা থেকেই এই নৌযানের সাথে তো চলাচল করে অভ্যস্ত। নদীর স্রোত দেখলে বা নদীর ঢেউ দেখলে উনি বলতে পারতেন যে এইখানে গভীরতা কেমন। বোঝাই যাচ্ছিল যে ওখানে গভীরতা অনেক। এখানে তো এভাবে ঝাঁকুনি দিয়ে ডুবো চরে বাল্কহেড আটকে যাওয়ার কথা না। তখন সময়টাও বর্ষাকাল ছিল, পানি ঘোলা ছিল। উনি চিন্তা করলেন এইখানে কেন আটকে গেল। উনি চিন্তা করলেন যে নিচে কোনো ডুবোচর আছে কিনা। বাল্কহেডের সাথে কিন্তু লম্বা একটা চিকন বাঁশ থাকে, ওই বাঁশটা নামিয়ে দিলেন, দেখছেন যে বাঁশ ডুবে চলে যাচ্ছে। তাহলে এখানে বাল্কহেড কেন আটকে গেল, চিন্তায় পড়ে গেলেন।
এদিকে ইঞ্জিনও বন্ধ হয়ে গেছে, এক চুলো আগাচ্ছে না সামনে। ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও স্টার্ট নিচ্ছে না। ঘটনাটা কি? নিচে কোনো ডুবোচরও বোঝা যাচ্ছে না, অথচ এই জিনিসটা এক চুলো নড়ছে না। তাহলে কি প্রোপেলারে কোনো কিছু আটকে গেল? এটা নিয়ে যখন আলোচনা হচ্ছে ওই হাকিম মিয়ার সাথে, তখন হাকিম মিয়া বলে যে কাকা তাহলে কি করা যায়? তখন মুজিবুর চাচা বলছে যে তুই একটা কাজ কর, তুই নৌকার উপর থাক, আমি ডুব দিয়ে নিচে যাই, নিচে গিয়ে দেখি যে এই প্রোপেলারে কিছু আটকে গেছে কিনা। তখন এই হাকিম মিয়া আবার মজা করে বলছে, চাচা তোমার তো বয়স হয়েছে, তুমিই থাকো, আমি যাই, তোমার থেকে আমি বেশি দম ধরে রাখতে পারি। এখানে বলে রাখা ভালো, এই যে হাকিম মিয়া সে প্রায় 5 মিনিট পানির নিচে দম ধরে রাখতে পারত, আর মুজিবুর চাচাও উনি 3-4 মিনিটের মতো পারতেন আর কি। যেহেতু ওনার বয়স হয়ে গেছে, একটু তো ফুসফুসের কার্যকারিতা কমে গেছে, এই কারণে এখন আর অতটা পারে না, তাও 3-4 মিনিট পারেন। আর হাকিম মিয়া 5 মিনিটের মতো পারেন। সেই অর্থে 1 মিনিট হলেও কিন্তু মুজিবুর চাচার থেকে হাকিম মিয়ার দম ধরে রাখার সক্ষমতাটা বেশি। সেই ইয়াং মানুষ, বাচ্চা মানুষ। তো মুজিবুর চাচা বলেন যে ঠিক আছে তাহলে তুই যা। তো যখন যাবে আর কি, লাফ দিবে নিচে, এর আগে হঠাৎ করে ক্যাচ 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 শব্দ হতে থাকে। মনে হচ্ছে এই বাল্কহেডের একদম তলানিতে কোনো নখের আঁচড় হচ্ছে, এবং এত জোরে জোরে হচ্ছে যে এটা টের পাওয়া যাচ্ছে। তলদেশ থেকে যদি কেউ কোনো শব্দ করে, কেউ হাতুড়ি দিয়ে বাড়ি দেয় বা কোনো কিছু এরকম আঁচড় দেওয়া হয়, তখন কিন্তু বোঝা যায়, এবং এটা বেশ জোরে হচ্ছিল, এটা ওনারা শুনতে পাচ্ছিলেন। তখন এই মুজিবুর চাচা বলে যে মনে হচ্ছে এইখানে কোনো নৌযান ডুবে গেছিল, কোনো জাহাজ টাহাজ ডুবে গেছিল, ওইটাতে আটকে গেছে। তাছাড়া তো এখানে বেশ গভীর, আর ওইটা লোহার সাথেই মনে হয় ঘষা লাগতেছে, এই জন্য এরকম ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে, তুই তাহলে দেখ। তখন এই যে হাকিম মিয়া সে নিচে লাফ দেয়। লাফ দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় চলে যায়, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট চলে যায়, কিন্তু হাকিম মিয়া ওঠে না। চিন্তায় পড়ে যান মুজিবুর চাচা, কারণ এত সময় তো আসলে কারো দম ধরে রাখা সম্ভব না। ওঠে না কেন? উনি তো চিন্তায় পড়ে গেছেন, আর উনি তো ওই নৌযানে একা হয়ে গেছেন, ওনাদের সাথে তো অন্য কোনো লোকজন নাই। তখন এই মুজিবুর চাচা চিন্তা করলেন যে উনি যাবেন নিচে। বাল্কহেডের একটা জায়গায় কিন্তু লাইট দেয়া থাকে, সার্চ লাইট থাকে। তো এই সার্চ লাইট দিয়ে সামনে থাকা নৌযানগুলোকে মূলত দেখার চেষ্টা করা হয়। তো উনি কী করেছেন, ওই সার্চ লাইটটা জ্বালিয়ে ওটা ওই জায়গা থেকে খুলেছেন। খুলে প্রথমে আগে পানির উপর ধরে দেখার চেষ্টা করেছেন যে আশেপাশে কিছু দেখা যায় কিনা। যেহেতু ওই সময় বর্ষাকাল ছিল, এই পানির সাথে পলি মাটির আধিক্য বেশি ছিল, যার কারণে পানি ছিল ঘোলা, নিচে কিছুই বোঝা যাচ্ছিল না। তখন উনি সার্চ লাইটটা এক পাশে রেখে শরীরের সাথে দড়ি বাঁধলেন, আর দড়িটা আবার ওই বাল্কহেডের সাথেও বেঁধেছেন যে উনি নিচে নামবেন, ঘটনাটা কি উনি দেখবেন। এরপর উনি পানিতে ঝাঁপ দিলেন। যখনই উনি ঝাঁপ দিয়েছেন তখন দেখেন নিচে একদম পরিষ্কার, ঠিক যেভাবে আমরা দিনের আলোতে দেখি সব কিছু, পানির নিচে ওই রকম পরিষ্কার। তখন ওনার নজর যায় একটা দিকে। তখন এমন একটা জিনিস উনি দেখেন যেটা আসলে কেউই দেখতে চাইবে না। উনি দেখেন বিশাল বড় একটা মানুষের মতো মাথা, মাথায় কোনো চুল নেই, কিন্তু এই মাথায় অসংখ্য চোখ, 20-25টা চোখ না, অসংখ্য চোখ। আর এই মাথার সাথেই 10-12টা মানুষের মতো হাতও রয়েছে, বেশ বড় বড়, চোখগুলোও কিন্তু বড় বড়। এই হাতগুলো দিয়ে এই হাকিম মিয়াকে চেপে ধরে রেখেছে। শুধু চেপে ধরে রেখেছে বিষয়টা এরকম না, আমরা যখন কাপড় ধোবার পর কাপড় থেকে পানি নিংড়াই, মনে হচ্ছে ওই হাকিম মিয়াকে ধরে ওইভাবে নিংড়াচ্ছে, মোচড়াচ্ছে। পানির নিচে কিন্তু একটু শব্দ হলেও কানে আসে, তার হাড় ভাঙার শব্দগুলো কট 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 করে এই মুজিবুর চাচার কানে আসছিল। এইটা দেখার সাথে সাথে উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। ওনার কোমরের সাথে তো দড়ি বাঁধাই ছিল। উনি দ্রুত ওই দড়ি বেয়ে উপরে ওঠার যেই না চেষ্টা করবেন, এমন সময় মনে হলো রশি জাতীয় কোনো জিনিস এসে ওনার এক পায়ের সাথে পেঁচিয়ে গেল। সেই জিনিসটা মারাত্মক গরম। উনি অনেক কষ্টে ওই দড়ি পেঁচিয়ে
উপর দিকে ওঠা শুরু করেছেন, যেহেতু অনেক কষ্টে উপরে উঠেও পড়লেন। যেই দড়িটা ওনার কোমরের সাথে বেঁধে উনি নিচে নেমেছিলেন, একটা সময় জিনিসটা ছুটে যায়। এরপর উনি তো উঠেছেন, ওঠার সাথে সাথে দেখেন আর একটা ভয়ঙ্কর ব্যাপার, এই পাথর বোঝাই বালখেটটা এমনভাবে ডানে বায়ে দুলছে, মনে হচ্ছে এখনই এই বালখেটটা পানিতে ডুবে যাবে। উনি তো প্রচণ্ড ভয় পান যে এত ভারী একটা বালখেট এটা এইভাবে দুলছে, অথচ ওখানে কিন্তু কোনো ঢেউ নেই। হ্যাঁ, স্রোত রয়েছে কিন্তু ওরকম ঢেউ নেই। উনি তখন দ্রুত ইঞ্জিন রুমে গিয়ে ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করতেই ইঞ্জিনটা স্টার্ট নিল। এরপর উনি বালখেটটা সামনের দিকে এগিয়ে নিতে থাকলেন। সেখান থেকে প্রায় 200 কি 300 মিটার দূরে একটা ঘাট ছিল। উনি ওই ঘাটে বালখেটটা থামালেন। তারপর কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে ওই বালখেট থেকে নেমে ঘাটে উঠেছেন। তখন তো রাত খুব বেশি না, তবে গ্রামের প্রেক্ষাপটে সেটা বেশি। ওটা যেহেতু একটা বাজার ছিল আর ঘাট ছিল, সারা রাতে সেখানে লোকজন থাকতো। দেখা যেত যে ওই ঘাটে বিভিন্ন মালামালগুলো আনবে, ওই সারা রাতি লোকজন যারা ওখানে কাজ করে মালামাল বস্তায় করে ওখানে বিভিন্ন এই বালখেটগুলোতে মালামাল সাজাতো, সারা রাতি কাজকর্ম করতো। তবে ওই সময় ওখানে অন্য কোনো বালখেট দাঁড়ানো ছিল না বা অন্য কোনো নৌকা ছিল না, তবে ওখানে লোকজন ছিল। ওই বাজারে আবার ইলেকট্রিসিটিও ছিল, লোকজন হাঁটাচলা করছে, এটাও বোঝা যাচ্ছিল। উনি যখন উপরে উঠেছেন দেখলেন যে একটা মসজিদও আছে এখানে। দ্রুত ওই মসজিদে চলে গেলেন। মসজিদে যাবার পর সেখানে যেই ইমাম সাহেব ছিলেন, ইমাম সাহেবের রুমটা ওই মসজিদের পাশেই ছিল। ইমাম সাহেবকে ডাকাডাকি করছেন। ইমাম সাহেব আসার পর ইমাম সাহেব জিজ্ঞেস করেন যে ভাই আপনাকে তো চিনলাম না, আপনার বাড়ি কোথায়? তখন উনি বলেন যে আমার বাড়ি তো ভাই কুষ্টিয়ার কুমারখালীতে, আমি তো বিশাল একটা বিপদে পড়ছিলাম। সব ঘটনা খুলে বলেন। এই কথা শোনার সাথে সাথে ইমাম সাহেব আশপাশ থেকে আরও বেশ কিছু ব্যবসায়ীদেরকে ডাক দেন, তারাও আসে। তারা এসে যখন এই বিষয়টা শোনার পর তারাও ভয় পান। তারা বলেন বংশী নদীর এই অংশে নাকি অনেক ভয়ঙ্কর জিনিস রয়েছে, অনেকেই নাকি এই জিনিসগুলোকে দেখেছেন। তবে তাদের নির্দিষ্ট স্রোত, যে এই স্রোতেই সবসময় দেখেছেন, এই বিষয়টা বলা মুশকিল। এক একজন এক এক স্রোতে দেখেছেন। কেউ কেউ তো আর বেঁচেই ফেরে নাই, যারা মারা গেছে তারা তো আর বলতে পারেন তারা কী দেখেছে। তবে যারা কোনো মতে বেঁচে ফেরত আসতে পারছে তাদের মুখেই মূলত বিভিন্ন বিষয়গুলো শোনা যায়। আর উনি যেহেতু এদিকে নতুন, আর এই ধরনের ঘটনার মুখোমুখি তো উনি সেভাবে আর হনও নাই, এটাই ফার্স্ট টাইম। এত বছরে খালি শুনেছেন বিভিন্ন ঘটনা, এই ফার্স্ট টাইম এরকম ঘটনার মুখোমুখি উনি হয়েছেন। তখন ওখানকার লোকজন বলেন এই মুজিবর চাচাকে যে ভাই আসলে একটা ঘটনা ঘটে গেছে, আপনি যেটা বললেন ওই ছেলেটার তো এখন বেঁচে থাকার কথা না, এখন তো গিয়েও লাভ হবে না, ওকে খুঁজেও লাভ হবে না। এর থেকে ভালো হয় আমরা ফজরের নামাজের পর ওকে খোঁজাখুঁজি করার চেষ্টা করি, আপনি এখানেই বিশ্রাম নেন। ওই মসজিদে তাকে বিশ্রাম নেওয়ার জন্য জায়গা করে দেওয়া হয়। মুজিবুর চাচা দেখলেন তার পায়ে মনে হচ্ছে কোনো একটা আগুনের দড়ি পেঁচিয়ে দেওয়া হয়েছিল, সেখানে এমনভাবে পুড়ে গেছে। তো ইমাম সাহেব উনি প্রাথমিক কিছু ট্রিটমেন্ট করেন। ইমাম সাহেব কিন্তু ওইরকম কোনো জিন ভূত রিলেটেড চিকিৎসার পদ্ধতি জানতেন না, এমনি সাধারণ দোয়া পরে ফু দেয়া জাস্ট এতটুকুই জানতেন। এসব প্যারানর্মাল বিষয়ে চিকিৎসা করার মতো অভিজ্ঞতা ওনার ছিল না। যখন সকাল হয় তখন ওনারা যেই অংশে ঘটনাটি ঘটেছে ওই দিকে যেতে থাকেন, ওই নদীর পাড় দিয়েই হেঁটে যেতে থাকেন আর কি। বালখেটটা কিন্তু ওইখানেই বাঁধা ছিল নদীর পাশে, অর্থাৎ ওই যে ঘাটের ওখানে আর কি। ওখান দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, নদীর এই দুই পাড়ে কিন্তু সুপারি বাগান রয়েছে এবং এত ঘন ঘন যে জঙ্গল হয়ে গেছে আর কি। তো ওদিক দিয়ে যেতে যেতে একটা ঝোপের কাছে যখন আসেন তখন একটা ভয়ঙ্কর দৃশ্য ওনারা দেখতে পান এই যে হাকিম মিয়ার ডেড বডি পড়ে আছে এক পাশে, খুব বিভৎস অবস্থা। তার শরীর দেখে মনে হচ্ছিল তার শরীরের প্রত্যেকটা অংশে দড়ি জাতীয় কিছু পেঁচানো হয়েছিল। মানুষের শরীরে যদি খুব শক্ত করে দড়ি জাতীয় কিছু পেঁচানো হয়ে থাকে এবং কিছুক্ষণ পরে খোলা হয়, তখন কিন্তু ওই জায়গা লাল হয়ে যায়। বেশিক্ষণ পেঁচানো থাকলে ওই জায়গা কালো হয়ে যায়। অনেক সময় আমরা দেখি যে যারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, ওই রশির টানের কারণে কিন্তু গলার ওই জায়গা কালো হয়ে থাকে। মনে হচ্ছে তার সমস্ত শরীর এইরকম কোনো দড়ি জাতীয় কিছু দিয়ে পেঁচানো হয়েছিল, এরকম চিহ্ন তার শরীরে রয়েছে। মানুষজন যখন ধরাধরি করে এই হাকিম মিয়ার ডেড বডিটা উঁচু করতে চায়, তখন দেখে তার শরীরের হাড় বলে আসলে কিছুই নাই, হাড় একদম গুঁড়ো গুঁড়ো হয়েছে, একদম কেঁচোর মতো হয়ে গেছে। হাকিম মিয়া তো এইভাবেই মারা গেছে। মুজিবুর চাচা এই দৃশ্য দেখে তো কান্নাকাটি শুরু করে দেন, কারণ তারই দুঃসম্পর্কের আত্মীয়, এর মা বাবা
কাজ শেখার জন্য এই মুজিবর চাচার কাছে এই হাকিম মিয়াকে দিয়েছে। এখন তার মা বাবাকে কি জবাব দেবেন, এর লাশ কিভাবে মা বাবার কাছে নিয়ে যাবেন? উনি তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন, আমি এর মা বাবার কাছে কি জবাবটা দেব? এটা কি কোনো জবাব হতে পারে? তারপরেও আসলে ডেড বডি তো নিয়ে যেতে হবে। ইমাম সাহেবের দায়িত্বে এবং আরও বেশ কয়েকজনকে সাক্ষী রেখে ওই বাল্কহেডটা ওখানে রেখে এই ডেড বডি নিয়ে যাত্রা শুরু করেন কুষ্টিয়ার কুমারখালীর দিকে। ডেড বডি সেখানে রেখে আরও কয়েকদিন থেকে একটু স্বাভাবিক হয়ে, মানসিকভাবে একটু সুস্থ হয়ে আবার উনি এই ঘাটে চলে আসেন। ঘাটে আসার পর এই বাল্কহেড নিয়ে স্বাভাবিকভাবেই যেখানে যাওয়ার কথা ছিল, টাঙ্গাইলের সখীপুরের যে জায়গাটাতে, সেই জায়গাটাতে ওনারা চলে যান। যাওয়ার পর সেখানে মাল আনলোড করা হয়। এরপর আবার এই বাল্কহেডটা চালিয়ে নিয়ে মূল যে মালিক, বাল্কহেডের মালিক, তাকে বুঝিয়ে দিয়ে উনি বাড়িতে চলে যান। উনি যখন বাড়িতে চলে যান, এর ভিতর কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে ওই যে ওনার পায়ে যে একটা ক্ষত সৃষ্টি হয়েছিল, সেখানে প্রচণ্ড ব্যথা, আস্তে আস্তে সেখানে পচন ধরেছে। উনি ঢাকাতে গিয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের একজন ডক্টর দেখে বলেছেন এখানে বিষক্রিয়া হয়েছে এবং গ্যাংগ্রিন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দ্রুত পা কেটে ফেলতে হবে। তখন পায়ের পাতাটা কেটে ফেলতে হয়। মূলত ওনার পায়ের পাতার যে অংশ, এই অংশে পেঁচিয়ে ধরেছিল ওই রশির মতো জিনিসটা। এরপর ওনার পায়ের পাতাটা কেটে ফেলতে হয়। তারপরও কিন্তু উনি দমে যান নাই, যেহেতু একদম ছোটবেলা থেকে বাবার হাত ধরে এই পেশায় নিয়োজিত হয়েছিলেন। শারীরিক এই সমস্যা থাকার পরেও উনি কিন্তু একজন দক্ষ বাল্কহেড চালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। উনি আর একটা ভয়ঙ্কর তথ্য জানিয়েছেন। এটা শোনার পর আসলে আমি নিজেও অবাক হয়েছি, প্রিয় লিসেনার্স। সেটা হচ্ছে এই ঘটনার 6-7 মাস পর এই বাল্কহেডে কিছু সমস্যা দেখা দেয়। সেটাকে ডকইয়ার্ডে নিয়ে মেরামত করতে হবে। যখন ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হয়, নারায়ণগঞ্জের কোনো একটা ডকইয়ার্ডে এটা নিয়ে যাওয়া হয়েছিল। তো ডকইয়ার্ডে নিয়ে যাওয়ার পর কিন্তু আমরা দেখতে পাই যে এগুলো কিন্তু পানির উপরে টেনে তোলা হয়, এরপরে গিয়ে মেরামত করা হয়। ওখানে দেখা যাচ্ছে যে গ্যাস ঝালাই দেওয়ার জন্য আলাদা জিনিস থাকে, সেগুলো দিয়ে গ্যাস ঝালাই দেওয়া হয়, যেখানে ফেটে যায় মেরামত করার জন্য আর কি। তো যখন নিচের অংশে মেরামতের কাজ শুরু হয়েছে, তখন এক ভয়ঙ্কর জিনিস তারা দেখতে পান। এই জিনিসটা সত্যিই ছিল খুবই ভয়ঙ্কর এবং অদ্ভুত। সাপের খোলস আমরা দেখেছি, মনে হচ্ছে সাপের খোলসের মতো কিছু একটা জিনিস, প্রায় 20-25 ফুট লম্বা হবে, এরকম একটা জিনিস এই বাল্কহেডের নিচে লেগে আছে, আঠার মতো লেগে আছে। আর মনে হচ্ছে এটা জীবন্ত, এটার ভিতর দিয়ে রক্ত চলাচল করছে, এটা শিরা উপশিরা রয়েছে, রক্ত চলাচল করছে, লাল হয়ে আছে, এরকমটা মনে হচ্ছে। এটা প্রথমে দেখে তারা পলিথিন মনে করেছিলেন। যখন এটা মেরামত কাজ চলে, তখনও কিন্তু এই মুজিবুর চাচা ওই ডকইয়ার্ডে ছিলেন। উনি তো এটা নিয়ে আসছিলেন চালায়। যখন উপরে তোলা হয়, এরপর ওনাকে ডাকা হয় যখন, তখন উনি আসছেন। এসে তো উনি অবাক হয়ে গেছেন এই জিনিসটা কি। উনি যখন হাত দিয়েছেন, এটা আঠালো মনে হচ্ছিল। প্রথমে মনে করছেন পলিথিন, কিন্তু না, একটা পলিথিন না, আঠালো। এরপরে যখন ওই গ্যাস ঝালাই করার জিনিসটা দিয়ে ওর উপরে আগুনের হিট দেওয়া হয়, তখন দেখতে পান সবাই এই জিনিসটা ফ্যানার মতো হয়ে গলে পড়ছে, এবং গলে পড়ার পর এই জিনিসটা মনে হচ্ছে বাতাসে মিশে যাচ্ছে, এটার কোনো অস্তিত্বই আর থাকছে না। এমনটা এভাবে আস্তে আস্তে পুরোটাই ওরকম হয়ে যায়। যখন একবার এক সাইডে হিট দেওয়া হয়েছে, ওই হিটটা মনে হচ্ছে সব জায়গা ছড়িয়ে পড়েছে, পুরোটা জিনিসই আস্তে আস্তে গলে নিচে পড়ে যায়। তখন দেখা যায় আর একটা রহস্যময় জিনিস। ওই জিনিসটা যেখানে লেগেছিল, ওইটা তো মনে হচ্ছে যে কোনো কিছু ঢেকে রেখেছে। ওই জিনিসটা যখন গলে পড়ে গেছে, তখন দেখা যায় বাল্কহেডের নিচে আঁচড়ের দাগ, সেটা বেশ গভীর হয়ে গেছে। তবে এতটা গভীর হয়নি যে ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকে যাবে। ওনারা কিন্তু এরকম আঁচড়ের শব্দ ওই বংশী নদীতে শুনেছিলেন, নিচ থেকে কিছু একটা আঁচড় দিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু ওনার নিজের চোখে দেখা, যে অদ্ভুত এক জিনিস, যেটা মনে হচ্ছে জীবন্ত, অনেকটা সাপের খোলসের মতো ছিল সেটা। তো ওই যেই হাকিম মিয়া, সে আসলে যে নির্মমভাবে নিহত হলো, পরবর্তীতে এটা নিয়ে কোনো হুজুর কবিরাজ এই জিনিসগুলা নিয়ে আসলে চিন্তা করে না যে তাদের কাছে যেতে হবে, আর ওই জিনিসটা যে কী ছিল এটাও আসলে বোঝার চেষ্টা করেন নাই মুজিবুর চাচা। উনি এখনও বাল্কহেড চালাচ্ছেন, বিশেষ করে এই সুনামগঞ্জের তাহিরপুর থেকে শুরু করে নিয়ে বিভিন্ন
জায়গায় উনি এই পাথর, এই পাথরগুলো এলসির পাথর থাকে কিছু, তারপর ওখানকার লোকাল পাথর থাকে, এই পাথরগুলো পৌঁছে দেন। এখনও উনি এই প্রফেশনেই রয়েছেন, এখনও এই কাজই করে যাচ্ছেন। তবে হাকিম মিয়ার এই মৃত্যু এখনও ওনাকে কাঁদায়। হাকিম মিয়ার এই ঘটনাটি যখন রবি ভাইকে বলেছিলেন, তখনও উনি ডুকরে কেঁদে উঠেছিলেন। কারণ একটা অল্প বয়স্ক ছেলে, মা বাবা এই মুজিবুর চাচার হাতেই তাকে কাজ শেখার জন্য দিয়েছিলেন, সেই ছেলেটা এইভাবে মারা গেল, এরকম নির্মমভাবে মারা গেল। এটা আসলে উনি মানতে পারছিলেন না। উনি নিজেকে কিছুটা হলেও দায়ী করেন যে আসলে ওই সময় যদি আরও কয়েকজন লোক আমাদের সাথে থাকতো, তাহলে হয়তোবা এমন ঘটনা নাও ঘটতে পারতো। আমরা শুধু দুইজন ছিলাম, এই জন্যই হয়তোবা পানির নিচে থাকা এই ভয়ঙ্কর রহস্যময় প্রাণীটা এই সুযোগটা নিয়েছিল। এটা হয়তোবা অন্যরকম কিছু হতে পারতো, নাও হতে পারতো। এটা উনি এখনও আফসোস করেন। প্রায় ২৬ বছর হয়ে গেল হাকিম মিয়ার মৃত্যুর। এখনও হাকিম মিয়া ওনার হৃদয়ের ভেতরেই রয়েছেন, তাকে খুব স্নেহ করতেন। এখনও দূরের কোনো যাত্রায় গেলে হাকিম মিয়ার কথা তার খুব ভালোভাবেই মনে পড়ে। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আবারও রবি ভাইকে এমন দারুণ একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের দ্বিতীয় ঘটনায়। আর এই ঘটনাটি থাকছে জিল্লুর রহমান ভাইয়ের পাঠানো। তো চলুন শুনে আসি সেই ঘটনাটি। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের প্রথম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম জিল্লুর রহমান। ওনার বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। ওনার পাঠানো বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার ঘটনাগুলো আপনারা দারুণ পছন্দ করেছেন, এই কারণে এবারের ঈদ আয়োজনে ওনার পাঠানো দুটি ঘটনা আমরা রেখেছি। তো চলুন ওনার পাঠানো প্রথম ঘটনাটি শুরু করি। এই ঘটনাটি ঘটেছিল ১৯৯০ থেকে ৯২ সালের মধ্যবর্তী কোন একটা সময়। আর যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করা হয়েছে তার নাম মোহাম্মদ আব্দুস সাত্তার। তো উনি এখনও জীবিত আছেন। ওনার বর্তমান বয়স আনুমানিক ৭০ বছর ঊর্ধ্বে। আল্লাহর রহমতে উনি এখনও যথেষ্ট সুস্থ সবল পরিশ্রমী একজন মানুষ। সারা বছর উনি সবজি জাতীয় ফসলের আবাদ করেন। এই কাকা দীর্ঘ ৩০ বছর অধিক সময় বেবি ট্যাক্সি বা টেম্পু চালিয়েছেন। ময়মনসিংহ সদর এবং ত্রিশালের সিনিয়র সিএনজি চালক বা সিএনজি পার্টসের দোকানদার সহ মিস্ত্রি যারা আছেন, কাকার নাম শুনলেই চিনতে পারবেন। এমনকি আজকের ঘটনা শুনলেও কাকাকে চিনবেন। কাকা সিএনজিতে যাতায়াত করলে সম্মানস্বরূপ তার থেকে কেউই ভাড়া নেন না। এছাড়া তার নিজেরও একটি সিএনজি আছে, যা ভাড়ার জন্য অন্য একজন ড্রাইভার সাহেব চালিয়ে থাকেন। ১৯৮০ সালের পরবর্তী সময় পেট্রোল চালিত থ্রি হুইলার বাংলাদেশে খুব পরিচিত ছিল। ঢাকা শহরে প্রচুর দেখা যেত। বর্তমানে সবুজ রঙের ৩ চাকার সিএনজির আদি পুরুষ বলতে পারি ওই পেট্রোল চালিত থ্রি হুইলারকে। ওই সময়ে শহরের বাইরে আর মফস্বল এলাকায় এই থ্রি হুইলারকে মডিফাই করে পেছনের বডি বড় করে পেছনে 4 জন করে 8 জন বসার জন্য তৈরি করা হতো। আর এগুলো বিভিন্ন এলাকায় টেম্পু নামে পরিচিত ছিল। টেম্পুর পিছনে 8 জন, সামনে ড্রাইভারের ডানে বামে 2 জন আর ড্রাইভার সাহেব 1 জন, 3 জন, পেছনে 8 জন, সামনে 3 জন, মোট 11 জন বসার ব্যবস্থা করা হতো। ওই সময়ে অল্প সংখ্যক লোকাল বাস চলাচল করত রাস্তায়। স্থানীয় ভাষায় বিভিন্ন জায়গায় এটাকে আবার মুড়ির টিনও বলা হতো। লোকাল বাসের চেয়ে টেম্পুর স্পিড আবার বেশি ছিল, তাই টেম্পুর জনপ্রিয়তাও ছিল বেশি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে লাশ আনা নেওয়া হতো রিকশায় করে। লাশ যদি দূরের এলাকায় হতো তাহলে টেম্পু ছিল একমাত্র ভরসা। তখন অবশ্য কিছু অ্যাম্বুলেন্স ছিল, ভাড়া বেশির কারণে সবাই টেম্পু বা রিকশা করে লাশ আনা নেওয়া করত। আমরা নিশ্চয়ই জানি লাশ আনা নেওয়ার কাজ করতে একটু বিশেষ সাহস কিন্তু লাগে। ওই সময় তো আরও বেশি সাহসের প্রয়োজন ছিল, কারণ তখন সব জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, গাছপালা ঝোপ জঙ্গল বেশি ছিল, রাস্তাও তেমন ভালো ছিল না, আর যানবাহন খুবই কম থাকতো রাস্তায়। সাত্তার কাকা যখন নিজের টেম্পু চালাতেন তখন তার বয়স আনুমানিক 40 বছর হবে। তখনের রাস্তাও এখনের মতো তো আর 4 লেন ছিল না,
হাতে গোনা 2 জন টেম্পো চালক তখন লাশ আনা নেওয়া করত। ব্যাপারটা এমন না যে প্রতিদিন লাশের ট্রিপ হতো। আশেপাশের লাশ রিক্সা করে আনা নেওয়া হতো, দূরের লাশ হলে ডাক পড়তো এই 2 টেম্পো চালককে। রাত 8টার দিকে সাত্তার কাকা ওই দিনের মতো ময়মনসিংহ শহর থেকে টেম্পো নিয়ে বাড়িতে ফেরত আসবেন। চরপাড়া মোড় আসতেই হাশেম দালাল মেডিকেল কলেজ হসপিটালের সামনে কাকাকে ইশারা করে ডাক দেয়। কাকা টেম্পো সাইড করে থামেন। হাশেম ছিল মূলত হসপিটাল লাশ আনা নেওয়ার দালাল। রিক্সা বা টেম্পো করে লাশ আনা নেওয়ার ট্রিপ জোগাড় করে দিত এবং ভাড়ার একটা অংশ সে কমিশন হিসাবে নিত। এক বৃদ্ধের লাশ নিয়ে যেতে হবে মধুপুর। 350 টাকা ভাড়া ফয়সালা করে হাশেমকে 50 টাকা দিয়ে টেম্পো নিয়ে হসপিটালে যাওয়া হলো। লাশ তোলা হলো টেম্পুতে এবং লাশের ছাড়পত্রের এক অংশ কাকাকে বুঝিয়ে দেওয়া হলো। তখন লাশ পোস্টমর্টেম করে বাঁশের তৈরি চাটাই করে গোল করে পেঁচিয়ে বাঁধা হতো। বৃদ্ধের লাশ বাঁশের চাটাইয়ে করে বাঁধা হয়নি, শুধু একটি চাদর দিয়ে মাথা এবং পায়ের দিকে পেঁচিয়ে বেঁধে রাখা, কারণ বৃদ্ধের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়, তাই পোস্টমর্টেমের প্রয়োজন হয়নি। লাশের সাথে ছেলে, ছেলের বউ ও বৃদ্ধের মেয়ে সহ বেশ কয়েকজন ছিল। ময়মনসিংহ টু টাঙ্গাইল রোডে কিছু দূর যাওয়ার পর টাঙ্গাইল বাস স্টেশন যেটা আছে সেখানে সবাই নেমে পড়ে। সাত্তার কাকাকে ঠিকানা লিখে বুঝিয়ে দিয়ে তারা বাস পেয়ে বাসে চলে যায়। বাসে গেলে তারা আগে পৌঁছাতে পারবে এবং লাশ দাফন করার জন্য কবর খোঁড়া সহ আনুষঙ্গিক কাজগুলো সেরে নিতে পারবে। সবচেয়ে বড় কথা ছিল, রুগী যে মারা গেছে তা বাড়ির লোকজন জানে না, কারণ তখন মোবাইল ফোন ছিল না, মোবাইল ফোনে জানাতে পারেনি। সাত্তার কাকা আর টেম্পুর একজন হেল্পার, এই 2 জন সামনে বসেছেন আর লাশ টেম্পুর পিছনে। রাত 11:30টার দিকে তারা পৌঁছে যান মধুপুর গড়ের জঙ্গলে। টাঙ্গাইল টু ময়মনসিংহ রোডের প্রায় 10 কিলোমিটার রাস্তা গভীর জঙ্গলের মধ্য দিয়ে। এখন অবশ্য বাজার বাড়িঘর নির্মিত হয়েছে, তবুও ওই কয়েক কিলোমিটার রাস্তা জঙ্গলের ভেতর দিয়েই যেতে হয়। কাকা টেম্পো নিয়ে চলছেন মধুপুর গড়ের গভীর জঙ্গলের ভেতর রাস্তা যেটা আছে এটা দিয়ে। হঠাৎ টেম্পুর পেছনে একটা শব্দ শুনতে পান কাকা। খালি টেম্পুতে কেউ পা দিয়ে উঠলে যেমন শব্দ, ঠিক তেমন ছিল শব্দটা। রানিং টেম্পুতে কারো ওঠা তো অসম্ভব, তাই কাকা হেল্পারকে কিছু জিজ্ঞেস করলেন না শব্দ শোনার ব্যাপারে। কাকা মনে করেছেন হয়তো চাকার নিচে ছোট ইটের খোয়া বা নুড়ি পাথর পড়েছে, তাই হালকা ঝাঁকি লেগেছে। হেল্পারকে জিজ্ঞেস করতে গেলে সে মনে মনে আবার ভয় পাবে, অন্য কিছু চিন্তা করতে পারে। হেল্পারও কিন্তু শব্দটা শুনতে পেয়েছে, সেও কাকাকে কিছু বলেনি, কাকা আবার ভয় পেতে পারে এই চিন্তা করে কাকাকে কিছু জিজ্ঞেসও করেনি। মিনিটখানিক পরেই আবার একই শব্দটা এমন ছিল যে খালি টেম্পুতে বসে কেউ যদি নিচে পায়ের জুতা দিয়ে জোরে জোরে পা ফেলে ধপ ধপ শব্দ করে, এরকম একটা শব্দ। এবার হেল্পার কাকার কানের কাছে মুখ দিয়ে বলে, পিছে তো লাশ ছাড়া আর কেউ নেই, পিছে নড়াচড়া করে কেডা গো? কাকা হেল্পারকে বললেন, এই পিছনে তাকাবি না, আর মনে মনে দোয়া কালেমা পড়, আল্লাহকে ডাক। এদিকে শব্দটা কিন্তু ধীরে ধীরে শুধু বাড়ছে তো বাড়ছেই। মনে হচ্ছে টেম্পুর পেছনে কেউ শুয়ে প্রচণ্ড জোরে ছটফট করছে। কাকা মনে মনে ভাবেন, সামনে তো কোনো গাড়ি আসছে না, যদি গাড়ি আসতে দেখি বা গাড়ি আসতে দেখলে টেম্পু দাঁড় করিয়ে সাহায্য চাইব। কিন্তু সেদিন রাস্তায় মনে হচ্ছে শুধু তারাই ছিল। আসলে তখনকার সময় এমনিতেই যানবাহন খুব কম ছিল, রাতে খুব কমই গাড়ি দেখা যেত, আর ওই রাতে তো আসলে মানুষজন চলাফেরা করে এমন যানবাহন দেখা যেত না, কম কম শুধু ট্রাক দেখা যেত রাস্তায়। ভয়, বিরক্ত আর অজানা আতঙ্ক এগুলো তাদের মধ্যে বিরাজ করছিল। হেল্পার সাহস করে টেম্পুর পেছনে মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করে। চাদর দিয়ে বাঁধা লাশটা চাদরের ভেতরে ছটফট করছে, মনে হচ্ছে চাদরের ভেতর থেকে বের হয়ে আসার জন্য প্রাণপণে চেষ্টা করছে। হেল্পার অত্যন্ত ভয় পেয়ে কাকার কানের কাছে বলে, স্পিড একটু স্লো করে পিছনে দেখেন তো। কাকা স্পিড কমিয়ে পেছনে তাকিয়ে সেই একই দৃশ্য দেখতে পান। কাকা হেল্পারকে বলেন, ভয় পাস না, আর একটু সামনে বাজার আছে একটা, আল্লাহ আল্লাহ কর। কাকা বহু লাশ নিয়ে কিন্তু রাতে অনেক দূর অবধি গিয়েছেন, কিন্তু আজকের মতো এমন কিছু কখনোই হয়নি। এমনকি কাকার লোক মুখে এমন ঘটনাও কারো কাছে নাকি শোনেন নাই, শুনলে ওগুলো পাত্তা দিতেন না।
এবার পেছন থেকে লাশ নড়াচড়ার পাশাপাশি কথা বলার কণ্ঠস্বর ভেসে আসে। টেম্পো ফুল স্পিডে চালাচ্ছেন কাকা, তাই শব্দে লাশ কি বলছে তা বুঝতে পারছেন না। তবে লাশের থেকে যে শব্দ ভেসে আসছে, কাকা ও হেল্পার দুজনের কানেই সেটা ভেসে আসছে। তাদের দুজনের দৃষ্টি রাস্তার সামনে, কিন্তু তাদের কান সম্পূর্ণ পেছনের দিকে সজাগ। পেছন থেকে ক্রমশ কথা বলার শব্দ বেড়েই চলছে। ড্রাইভার হেল্পার দুজনেই ভয়ে একদম পাথ হয়ে গেছে। হেল্পার বারবার কাকাকে এই বলে সাহস দিচ্ছে, পিছে যাই হোক আপনি ঠান্ডা মাথায় গাড়ি চালিয়ে যান, আল্লাহ ভরসা। এবার টেম্পুর পেছনে হঠাৎ করে মানুষ চড়ার মতো একটা ঝাঁকি অনুভব করে ড্রাইভার হেল্পার দুজনেই। টেম্পুতে পেছনে যে পাদানি থাকে, এই পাদানিতে পা দিয়ে কেউ উঠলে যেমন হালকা ঝাঁকি বা নড়াচড়া অনুভব হয়, ঠিক তেমন এই রানিং গাড়িতে কে উঠবে এই ভেবে হেল্পার আবার সাহস করে পেছনের দিকে তাকায়। সে দেখে লাশ নিচে শুয়ে আছে, কিন্তু তিনজন মানুষ বা মানুষের মতো কিছু লাশের পাশে বসে আছে। অবয়বগুলোর আকৃতি নাকি নারী নাকি পুরুষের সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছিল না, তবে ওদের মাথায় লম্বা চুল ছিল। ঘুটঘুটে অন্ধকারে আর কিছু বোঝা যাচ্ছে না। তাছাড়া অন্ধকারে খেয়াল করে দেখার মতো সাহস সে করে উঠতে পারেনি যে সে ভালো করে দেখবে। হেল্পার কাকার কানে কানে জানায়, লাশের পেছনে তো আরো লোক আছে, লাশের সাথে তিনজন বসে কি জানি করতেছে। কাকা রাস্তার সামনে টর্চ লাইটের আলো দেখেন। আলো দিয়ে ইশারা করা হচ্ছে থামার জন্য। এটা ছিল পুলিশ চেকপোস্ট। কাকা আর হেল্পার দুজনেই সাহস পেলেন। টেম্পো থামিয়ে দেখেন তিনজন পুলিশ সদস্য। তারা চেকপোস্টে পুলিশদের সবকিছু বলার পর পুলিশ তিনজন টর্চ নিয়ে টেম্পুর পেছনে এবং নিচে চাকার দিকে পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ করে এসে তারা সাত্তার কাকা আর হেল্পার দুজনের উপর চড়াও হয়। তারা বলে, আমাদের সাথে ফাজলামি করিস? তোদের কত বড় সাহস? নেশা টেশা করে কি গাড়ি চালানো শুরু করছিস নাকি? আমাদেরকে ভয় দেখাস না, মজা নিস। এর মধ্যে দুইজন পুলিশ সদস্য রেগে তো মারতেই উদ্যত হয়। আর একজন পুলিশ আবার সেটা থামিয়ে দেয়। আর একজন পুলিশ আসলে অন্যদেরকে জানায়, এই এত রাগারাগি করার কিছু নাই, লাশ নিয়ে আসার সময় ভয় টট তো একটু হইতেই পারে, এই জন্য হয়তো ভয়টয় পেয়েছে। ওদের চেহারার কথাবার্তা দেখে তো সেরকমই মনে হচ্ছে, নেশা টেশা করছে বলে তো মনে হচ্ছে না। যাই হোক, এরপরে পুলিশ সদস্যরা লাশের ছাড়পত্র চেক করে কাকাকে রাস্তা দেখিয়ে দিলেন। সামনে 1 কিলো পরে 4 রাস্তা, সেখান থেকে বাম দিকে জঙ্গলের ভেতর দিয়ে 1-2 কিলোর মতো গেলেই ঠিকানায় পৌঁছে যাবে। সাত্তার কাকা টেম্পো নিয়ে 4 রাস্তা পৌঁছেন তখন রাত 12:30। সেখানে একটা স্টলে চা খেয়ে আবার বাম দিকের রাস্তায় রওনা দেন। এইটুকু পথের মধ্যে আর কোনো সমস্যা হয়নি। এখন 1 কি 2 কিলোর মতো পথ। বাজার পার হতেই হঠাৎ টেম্পুর পেছন থেকে কেউ সজোরে সাত্তার কাকার গলা চেপে ধরেন। এত জোরে গলার শ্বাস রোধ করে চেপে ধরেছে যে সাথে সাথে কাকার জিহ্বাটা বের হয়ে যায়। কাকা অনুভব করেন তার চোখের মনি হয়তোবা কপালে উঠে গেছে। গলায় চেপে ধরা হাতটা নাকি এত ঠান্ডা ছিল, কাকার কাছে মনে হচ্ছে ঠান্ডার চোটে তার গলায় ফোসকা পড়ে যাবে, যেটাকে ফ্রস্ট বাইট বলা হয়। এমন অবস্থা হবে। ঠান্ডার কারণে শরীরে ফোসকা পড়ে যায়, শরীর পুড়ে যায়, যেমনটা আগুনে পুড়ে যায়। আর চেপে ধরা হাতের আঙ্গুলগুলো মনে হচ্ছে রডের মতো শক্ত। এদিকে পাশে বসে থাকা হেল্পার কিছুই টের পায়নি তখনও। কাকা যখন বুঝতে পেরেছেন তার গলা চেপে ধরেছে, তখন কিন্তু উনি টেম্পুর গতি একদম কমিয়ে ফেলেছেন। গলা চেপে ধরার কারণে তিনি কিন্তু কোনো কথা বা ইশারাও করতে পারছেন না। হাত ছেড়ে দিলে টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে যাবে, আবার গলা থেকে হাত ছুটাতেও পারছেন না। একদিকে গাড়ি স্লো চলছে আর কাকার হাত এদিক সেদিক নড়াচড়া কারণে টেম্পো রাস্তার ডানে বাঁয়ে এঁকে বেঁকে চলছে। হেল্পার চিন্তা করছেন কি ব্যাপার, এমন করে কাকা গাড়ি চালাচ্ছেন কেন। সে এই বিষয়টা জিজ্ঞেস করবেন যে কেন সে এইভাবে গাড়ি চালাচ্ছে। সে যখন কাকার দিকে তাকিয়েছেন, সাথে সাথে টেম্পুর নিয়ন্ত্রণ সে তার হাতে নিয়ে বলে, কাকা আপনার গলা ছোটান। মুহূর্তের মধ্যে ঠিক এভাবেও হেল্পারেরও গলা চেপে ধরে ফেলে। হেল্পার এক হাতে যখনই সে টেম্পুর নিয়ন্ত্রণটা নিয়েছে, সে কিন্তু দেখে ফেলেছে যে ঘটনাটা কি হয়েছে। সে তো এতক্ষণ খেয়াল করে নাই।
কারণ আলো তো সামনের দিকে, পেছনে তো অন্ধকার, টেম্পুর ভেতরে তো আলো ছিল না, আর চারদিকে তো ঘুটঘুটে অন্ধকার। আর টেম্পুর আলো যে অনেক বেশি হয় তাও কিন্তু না, যারা টেম্পু দেখেছেন তারা তো জানেন। কিন্তু হেল্পার যখন টেম্পুর নিয়ন্ত্রণ নিয়েছে তখন তারও গলা চেপে ধরে। এখন কাকা আর হেল্পার দুজনেই প্রাণপণের চেষ্টা করছে গলা ছুটানোর জন্য। শ্বাসরোধ হয়ে দম বেরিয়ে যায় অবস্থা তাদের। একসময় টেম্পু রাস্তার পাশে রাখা একটা গাছের গুড়ির সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এখানে একটা সমিল ছিল, সমিলের সামনে রাখা কাঠের সাথেই টেম্পুটা ধাক্কা লেগেছিল। আর এখান থেকে লাশের ঠিকানার যে বাড়িটা সামান্য একটু দূরেই। টেম্পুর নিচে রাস্তায় পড়ে থাকে সাত্তার কাকা আর তার হেল্পার। এদিকে বৃদ্ধের ছেলে মেয়ে আগে থেকেই বাড়ি পৌঁছে মৃত্যুর সংবাদ দেয়। ততক্ষণে আত্মীয় স্বজন অনেকেই বাড়িতে চলে এসেছেন, এমনকি কবরও খোঁড়া হয়ে গেছে। বৃদ্ধের আত্মীয় একজন মোটরসাইকেল নিয়ে আসার সময় টেম্পু উল্টে পড়ে থাকতে দেখে এদের উদ্ধার করে। কাকা আর হেল্পার তেমন গুরুতর আঘাত পাননি আল্লাহর রহমতে। টেম্পু যেহেতু তেমন ভারী না, তাই তিনজনে ধরে টেম্পু তুলে দাঁড় করিয়ে লাশ তোলা হয়। লাশ চাদর দিয়েই বাঁধা ছিল। সবাই লাশের চাদর হাঁটু পর্যন্ত বা হাঁটু অবধি খোলা পর্যন্ত দেখতে পায়। লাশের দু পায়ের উরু পর্যন্ত মাংস খেয়ে ফেলা এবং একটা পায়ের হাঁটু থেকে পায়ের পাতা অবধি নেই, হাড়ও নেই, মানে একদমই নেই, মনে হচ্ছে কেটে নিয়ে চলে গেছে। লাশ বাড়িতে নেওয়া হলো আর টেম্পু থেকে নামানো হলো লাশকে। সাত্তার কাকার মুখে রাস্তার ঘটনা শোনার পর মৃতের বাড়িতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মানুষ জমায়েত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ফজরের নামাজের পর লাশ দাফন হয়। পরদিন সকালে সাত্তার কাকার টেম্পু ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু মেরামত করে ভাড়ার টাকা দিয়ে বিদায় দেয় ওই বাড়ির লোকজন। সাত্তার কাকা ও হেল্পার টেম্পু নিয়ে বাড়িতে ফেরত আসেন। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এ পর্যন্ত সমাপ্ত না। এমনটা হলে তো সাধারণ কোনো ঘটনার মতোই হতো। চলুন এর পরে কি হলো সেটা জানি। সাত্তার কাকা ময়মনসিংহ শহরে এসে একটা গ্যারেজের টুকটাক একটু কাজ করিয়ে টেম্পু নিয়ে বাড়িতে চলে আসেন। শহরে আসার পর কাকা স্ট্যান্ডে ও গ্যারেজে অনেকের সাথে গত রাতের ঘটনা শেয়ার করেন। রাতে কাকা ঘুমানোর সময় বিছানায় তার পিঠের কাছে গাছের শুকনো ডালের মতো কিছু একটার স্পর্শ টের পান। কাকা তখন এক পাশে কাত হয়ে ঘুমাচ্ছিলেন আর কি। সেই সাথে বাজে একটা দুর্গন্ধ নাকে অনুভব তার হচ্ছিল। কাকা দিক পরিবর্তন করে এপাশ থেকে ওপাশ হতেই দেখেন তার আর কাকির মধ্যে বিছানায় একটা মানুষের পায়ের হাড়, হাঁটু থেকে পায়ের পাতা অবধি হাড়, আর সেখানে কোনো মাংস ছিল না। সামান্য কিছু মাংস হাড়ের জায়গায় জায়গায় লেগে আছে। কাকা বুঝতে পারেন এটা কালকের রাতের সেই বৃদ্ধের পায়ের হাড়। কাকা চিৎকার করে বিছানা থেকে নেমে যান এবং সাথে সাথে কাকিও চিৎকার করে নেমে পড়েন। কাকি কিন্তু কোনো হাড় বিছানায় দেখেননি। কাকার চিৎকারে সেও ভয় পেয়ে চিৎকার করেছে। এদিকে ঘরে সবাই জেগে উঠেছে। কাকা টর্চ জ্বালিয়ে দেখেন যে বিছানায় কিছুই নেই। কাকা আসলে চিন্তা করেন, বা তার আশেপাশে সবাই তাকে বলেছিল যে যেহেতু একটা ভয়ের ঘটনা ঘটে গেছে, এই চিন্তা থেকে আসলে অবচেতন মনে এটা হতে পারে। কিন্তু কাকা মনের বুঝ দিচ্ছেন, কোনোভাবেই আসলে এই বুঝে নিজের মনকে মানাতে পারছেন না। উনি সবাইকে বলছেন যে ঠিক আছে বুঝলাম, আমিও তো একই বুঝ দিচ্ছি নিজের মনকে, কিন্তু আমার সম্পূর্ণ খেয়াল আছে আমি পিঠের নিচে হাড়ের স্পর্শ টের পেয়েছি। ঘুরে বিছানার মধ্যে পায়ের হাঁটু থেকে পায়ের পাতা অবধি হাড় স্পষ্ট দেখেছি, হাড়ের সাথে মাংসও দেখেছি, আর ওই মাংসের পচা গন্ধ আমি নাকে টের পেয়েছি। এগুলো তো স্বপ্ন বা কল্পনা কোনোটাই না। যাই হোক, বেশ কিছুক্ষণ এটা নিয়ে আলাপ আলোচনা হলো। একটা পর্যায়ে কাকাকে হারিকেন জ্বালিয়ে ঘুমাতে বলা হয়। কাকা কিন্তু আগে থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, তবে মাঝে মাঝে বাদ যেত, যেহেতু গাড়ি চালান প্রতিমধ্যে বিভিন্ন জায়গায় আসলে দেখা যেত যে নামাজের সময় হয়নি, সেগুলো পরে পড়ে নিতেন কাজা হিসাবে। তো চেষ্টা করতেন আর কি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য টাইমলি। কাকি সকালবেলা তাকে ডাক দিয়ে তুলে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে পাঠিয়ে দেন, বলে দেন নামাজ শেষ করে হুজুরকে দিয়ে একটু ঝাড়ফুঁক করিয়ে আসবেন। কাকা নামাজ পড়ে ঝাড়ফুঁক করিয়ে এসে নাস্তা খেয়ে টেম্পু নিয়ে বের হয়ে যান প্রতিদিনের মতো।
দিন শেষে কাকা রাত 9টার দিকে ময়মনসিংহ যে শহরটা রয়েছে শহর থেকে টেম্পু নিয়ে বাড়িতে ফেরত আসতেছেন। মেইন রোড ছেড়ে তার গ্রামের রাস্তায় টেম্পু নিয়ে ঢুকেছেন। মেইন রোড থেকে 2 কিলোমিটার কাঁচা রাস্তা, তারপর তার বাড়ি। কাকা ও হেল্পার সামনের সিটে বসেছেন। হঠাৎ কোনো কারণ ছাড়া টেম্পুর স্পিড কমে গেল। কোনো মতেই সামনে যেতে চাচ্ছে না টেম্পু। কিছুক্ষণ চলার পর আবার ঠিক হয়ে গেল স্পিড। আবার একই সমস্যা শুরু হয়ে গেল। এরকম একটু পরপরই হচ্ছে। কাকা মনে করলেন চাকার ব্রেক শু হয়তো বা কোনো একটা প্রবলেম করছে, জ্যাম হয়ে গেছে। তাই টেম্পু দাঁড় করিয়ে টেম্পুর সামনের ও পেছনের চাকা উনি ঘুরিয়ে দেখলেন। না, কোনো সমস্যা তো নেই চাকায়। এদিকে ইঞ্জিনও সব ঠিকঠাক, কোনো সমস্যার লক্ষণ পর্যন্ত নেই। হয়তো গ্রামের কাঁচা রাস্তার কারণে এমন হয়েছে। কাকা আর হেল্পার টেম্পুতে উঠে আবার চলা শুরু করলেন। একটু পর হঠাৎ কেউ টেম্পুর পেছনের বডিতে মনে হলো একটা কিছু ছুঁড়ে মেরেছে। গ্রামে চলাচল করলে প্রায়ই দুষ্টু বাচ্চারা দেখা যায় যে টেম্পু, বাস এগুলোর দিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে মারে। আমরা দেখি ট্রেনেও কিন্তু অনেকে পাথর ছুঁড়ে মারে, জাস্ট মজা করার জন্য। ঢিল মারা, তারপর দৌড়ে টেম্পুর পিছনে গিয়ে আবার টেম্পুর যে পাদানি আছে সেটার উপর উঠে পড়া, মানে ঝুলে ঝুলে কিছুটা পথ যাওয়া, এটা কিন্তু গ্রামের বাচ্চারা মাঝে মাঝে করতো তখন। তো এইটার সাথে তো উনি পরিচিত। বাচ্চারা এত জোরে ঢিল মারে না বা এত বড় ঢিল মারে না যাতে করে টেম্পুর ক্ষতি হবে বা সেখানে থাকা যাত্রীরা আহত হতে পারেন। তারা জাস্ট মজা করে যে মাটির ঢিল ঢিল বা একদম ছোট খোয়া টাইপের কিছু হয়তো বা মারে, ছুঁড়ে মারে আর কি, ওরা মজা পায়। আর তখন আবার এই যারা টেম্পু চালক তারা একটু ধমক দেন বাচ্চাদেরকে। এরকমভাবেই কিন্তু খুনসুটি চলতে থাকে। তবে আজকের শব্দ এবং ঝাঁকি মনে হচ্ছে টেম্পুর ভেতর বড় কোনো কিছু নিক্ষেপ করেছে। আর এটা নিক্ষেপ করেছে পেছন থেকে। টেম্পুর পেছন দিকে তো ফাঁকা থাকে যেদিক দিয়ে যাত্রী ওঠে, পেছন থেকে নিক্ষেপ করেছে আর সেটা গিয়ে টেম্পুর ভেতরে পড়েছে। সাইডে না, বাচ্চারা কিন্তু সাইডে ঢিল মারে, টেম্পুর যে বডি আছে সেটাই। কাকা আর হেল্পার রাগে টেম্পু হার্ড ব্রেক করে দাঁড় করিয়ে নেমে গালিগালাজ করতে থাকেন আর দেখতে যান টেম্পুর পেছনে কি হয়েছে। ওই দিন ওই রাতে দুজনেই টেম্পুর পেছনের বডিতে দেখেন যে মানুষের পায়ের পাতা সহ একটা হাড়। রাস্তার পাশেই ছিল একটি বাড়ি। তারা দুজন পাশের বাড়ি থেকে আরও কয়েকজনকে ডাক দেন দেখানোর জন্য, কিন্তু মানুষ সহ তারা এসে দেখেন টেম্পু খালি, কোনো কিছুই নেই টেম্পুর বডিতে। সাত্তার কাকার সাথে সেদিন রাতে লাশ নিয়ে যাওয়ার সময় ঘটে যাওয়া ঘটনা মোটামুটি এলাকার সবাই জেনেছে। তাই ওই বাড়িতে টেম্পু রেখে যেতে বলা হয়। এটি যেহেতু তার গ্রাম আর সে গ্রামের খুবই পরিচিত একজন মানুষ, বিপদে আপদে সবসময় তাকে পাওয়া যায়, মানুষজন তাকে খুব ভালো করেই চেনে। রাতের বেলাতেও দেখা গিয়েছে যে তাকে ঘুম থেকে উঠিয়ে টেম্পু নিয়ে কেউ কোনো একটা ইমার্জেন্সিতে গিয়েছে। তো গ্রামের সবাইকে উনিও চেনেন, ওনাকেও সবাই চেনে। তাই সবার কথায় টেম্পু ওই বাড়িতে রেখে উনি চলে গেলেন। রাতে বাড়িতে যাওয়ার পর গোসল করে খাওয়া দাওয়া করে কাকা ঘুমিয়ে পড়েন। ওই বাড়ি অবধি আর কোনো সমস্যা হয়নি। সকালে আবার ফজর নামাজের পর হুজুর পানি পড়া দিলেন। এরপর টেম্পু পানিতে ধুয়েছেন। ওই পড়া পানি কিছুটা মিক্স করে ওই পানি দিয়ে আবার টেম্পুটা ধুয়েছেন আর কি। আর পড়া পানি টেম্পুর ভিতরে ছিটিয়ে দিতে বলেছেন। সাত্তার কাকা পরদিন সারাদিন টেম্পু চালিয়ে বাড়িতে ফিরলেন কোনো সমস্যা ছাড়াই। ওই রাত্রে বা দিনেও কোনো সমস্যা হয়নি। রাতে কাকা তার রুমে ঘুমাচ্ছেন। মধ্যরাতে কাকির গোঙানির শব্দ আর ছটফটানিতে কাকার ঘুম ভেঙে যায়। কাকা চোখ খুলতেই দেখেন কেউ 2 হাত দিয়ে কাকির গলা শ্বাসরোধ করে ধরে রেখেছে। হঠাৎ ঘুম ভাঙার কারণে কাকার মাথায় বিগত দিনের কোনো ঘটনার কথা মনে আসেনি। কাকা চোর বা কোনো শত্রু মনে করে কাকির গলা চেপে ধরে আছে যে অবয়বটা, ওই অবয়বটাকে সজোরে একটা ধাক্কা দিয়েছেন। অবয়বটি ছিটকে গিয়ে পড়ে আলমারির কাছে। অবয়বটি এমনভাবে পড়েছে যে তার মুখমণ্ডল আর শরীরের সামনের অংশ আলমারিতে লেগেছে। অবয়বটি কাকার বিছানার দিকে যদি তাকাতে চায় তাহলে পুরো 180 ডিগ্রি ঘুরতে হবে, কিন্তু অবয়বটি 180 ডিগ্রি না ঘুরে শুধু তার মাথাটা 180 ডিগ্রি অর্থাৎ পুরোপুরি উল্টো দিকে ঘুরিয়ে কাকার বিছানার দিকে তাকিয়েছেন। মনে হচ্ছে এমনিতেই মাথাটা তার দিকে ঘুরে গেল। এটা দেখার সাথে সাথে
কাকার বিগত দিনের ঘটনাগুলো মনে পড়ে এবং বাড়ির সবাইকে চিৎকার করে ডাকাডাকি শুরু করেছেন। ডাক দেওয়ার সাথে সাথে হয় কি, ওই অভাবটা টিকটিকির মতো করে দ্রুত হেঁটে খাটের নিচে ঢুকে পড়ে। টিকটিকি যেভাবে 4 হাত পায়ে হাঁটে ওইভাবে সে খাটের নিচে ঢুকে পড়লো। ততক্ষণে ছেলেমেয়েরা কাকার রুমে এসে পড়ে। ঘরের দরজা কাকা খুলে দিয়েছেন, বাড়ির মানুষজনও ঘরে চলে এসেছে। কাকা সবাইকে বলেন, ওটাকে ধর, ওটা খাটের নিচে আছে। সবাই খাটের নিচে খুঁজে কোনো কিছুই পেল না। এদিকে কাকি একটু স্বাভাবিক হয়ে কথা বলতে শুরু করেছেন। কাকির গলায় হাত দিয়ে ধরার কারণে সেখানে পুরে দাগ হয়ে গেছে। তাকে আজও বলেন যে গলা চেপে ধরা হাত এতটাই ঠান্ডা ছিল যে মনে হচ্ছে ঠান্ডার চোটে গলা পুড়ে যাচ্ছে। এতদিন কিন্তু বাড়ির অনেকেই কাকার সাথে ঘটে যাওয়া বিষয়গুলো সহজে বিশ্বাস করতে পারেননি বা আংশিক বিশ্বাস করেছেন। এবার কিন্তু সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেল সবার। সকালবেলা ফজরের নামাজের পর হুজুরকে বাড়িতে আনা হলো। হুজুর ঝাড়ফুঁক করে বলেন, আমি তো আসলে এইসব কাজ সম্পর্কে তেমন কিছু জানি না, আমি আমার এক বন্ধুর ঠিকানা দিচ্ছি, আপনারা তার সাথে যোগাযোগ করেন আর তাকে আমার কথা বলবেন। আল্লাহ চাহেন তো সে ইনশাল্লাহ চেষ্টা করতে পারে, সেই বিষয়ে মোটামুটি ভালো জ্ঞান রাখে। দিনের বেলা হুজুরের বন্ধুর কাছে না গিয়ে কাকি তার বাপের বাড়ির কাছে পরিচিত এক তান্ত্রিকের কাছে গিয়েছেন এবং সাথে কাকাকেও নিয়ে গেছেন। তান্ত্রিক কিছু জিনিস দেয় তাদের বাড়ির বিভিন্ন স্থানে রাখার জন্য। সাত্তার কাকা এবং কাকি বাড়িতে ফেরত এসে তান্ত্রিক যা যা করতে বলেছে ঠিক সেভাবেই কাজগুলো করেন। প্রথম 2 দিন ভালোভাবেই কেটে গেল তাদের। বিপত্তি ঘটে তৃতীয় রাত থেকে। ঘরের বাইরে মানুষের কথা বলার শব্দ পান শুধু কাকা কাকি। এরপর থেকে আবার সবাই পাওয়া শুরু করেছেন। এক রাতে শুধু কাকা কাকি পেয়েছেন, এরপর থেকে সবাই পাওয়া শুরু করেছেন। রাতে ধূপধাপ শব্দ শুরু হয়ে যায়, মনে হচ্ছে কার জন্য মারামারি করছে। তান্ত্রিক তাদের বলে দিয়েছে কোনো শব্দ পেলে জিজ্ঞেস করা যাবে না ওখানে কে, আর বাইরে বের হওয়া যাবে না দেখার জন্য। তারা বিরক্তি নিয়েই রাত পার করছেন। সবকিছু ঠিক হয়ে যাবে এইভাবে 2টা দিন কিন্তু কেটে গেল। এর ঠিক পরদিন থেকে সমস্যাটা আরও ছড়িয়ে পড়ে। শুধু বাড়ি না, প্রতিবেশীরাও মনে হচ্ছে তারা শুনতে পাচ্ছে। রাতে সবার ঘর থেকে কথা বলার শব্দ শুনতে পাওয়া যায়, কিন্তু কি কথা হচ্ছে এটা কেউ বুঝতে পারে না। কণ্ঠস্বরটাও অপরিচিত আর ভাষাটাও অনেকটা অপরিচিত। আর কণ্ঠস্বর শুনে বোঝা যায় যে এগুলো কোনো মানুষের কণ্ঠস্বর না। সাত্তার কাকার একটা সমস্যা হয়ে যায়, রাতের বেলা ওয়াশরুমে যাওয়াটা আসলে বন্ধ হয়ে যায়। ওয়াশরুম তো বাড়ির বাইরে ছিল, শুধু সাত্তার কাকার না, বাড়ির সবারই একই অবস্থা। যদি কেউ সাথে লোকজন নিয়েও যায় তারাও অস্বাভাবিক কোনো কিছু দেখে, কোনো ছায়াকে দৌড়াদৌড়ি করতে দেখে, এরকম সমস্যা শুরু হয়ে যায়। এই জন্য পারতপক্ষে রাতের বেলা কেউ ওয়াশরুমে যেতেন না। তাদের যদি ওয়াশরুমে যাওয়ার দরকার থাকতো যথাসম্ভব চেষ্টা করতেন ঘুমানোর আগেই ফ্রেশ হয়ে যাওয়ার জন্য। কয়েকদিনের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে এই বাড়িতে ঘটে যাওয়া ভুতুড়ে কার্যকলাপ। বাড়ির কেউ কোনো হুজুর বা কবিরাজের কাছে যেতে পারছে না, কাকার কড়া নিষেধ। কারণ একটা তো চিকিৎসা চলছে, একটা তান্ত্রিকের কাছ থেকে তারা একটা জিনিস নিয়ে আসছেন, তাই কয়েকদিন তো একটু সহ্য করতেই হবে, অন্য চিকিৎসা নিতে গেলে আরও সমস্যা হতে পারে। এদিকে রাতে বাড়ির যেই উঠোন আছে বা আশেপাশে জায়গা রয়েছে, এখানে হাঁটাহাঁটি, কথা বলা সহ নানান সমস্যা ক্রমাগত বেড়েই চলছে, কমে যাওয়া তো দূরের কথা। তখন তো এই গ্রাম তো দূরের কথা, আশেপাশের কোনো গ্রামেও ইলেকট্রিসিটি ছিল না। মানুষ এশার নামাজের পরপরই শুয়ে পড়তো। রাত 8টা মানে তখন অনেক রাত। কাকাদের বাড়িতে পানির জন্য নলকূপ ছিল না, একটি কুয়া ছিল, বাড়ির সবাই সেটা ব্যবহার করতেন খাবার পানির জন্য মূলত। এখন সমস্যা হয়ে গেল কি, এই কুয়ার পানি ব্যবহার করতে গিয়েও তারা মারাত্মক বাধাগ্রস্ত হচ্ছেন। কুয়াতে মৃত পাখি পাওয়া যাওয়া শুরু করলো আর কি। বেশ কয়েকদিন ধরে মৃত পাখি ফেলে কে যেন কুয়ার পানি নষ্ট করে দেয়। যখনই দেখতেন যে মৃত পাখি পড়ে আছে তখন সে মৃত পাখি ফেলে দেওয়া হতো, আবার কুয়ার সমস্ত পানি তুলে ফেলে পরিষ্কার করা হতো। তো এরকম সমস্যা কিন্তু শুরু হয়ে গেল। এভাবে কতদিন হবে? একদিন আবারও মৃত পাখি পাওয়া গেছে, তখন আবার কুয়ার পানি পুরোটা উঠিয়ে ফেলেছে। কুয়ার পানি কিন্তু পুরোটা তুলে ফেলা যায়, তারপর আবার আস্তে আস্তে পাতাল থেকে পানি ওঠে, পরিপূর্ণ হয়ে যায় আর কি। তো একদিন কুয়ার পানি পরিষ্কার করার পর দেখা গেল যে পানির নিচে সেই বৃদ্ধের লাশের পায়ের হাড় সম্পূর্ণ অক্ষত, পায়ের হাঁটুর নিচের হাড় কঙ্কাল আর কি,
বাড়ির মানুষ ছুটে গেল হুজুরের কাছে। হুজুর এসে তার বন্ধুর কাছে যাওয়ার কথা জিজ্ঞেস করলে তারা জানান যে তারা নাকি তার বন্ধুর কাছে না গিয়ে এক তান্ত্রিকের কাছে গিয়েছে। আর সেখানে যাওয়ার পর থেকে বাড়িতে ঘটে যাওয়া এই সমস্যাগুলো ক্রমাগত বেড়েই চলছে। হুজুর অত্যন্ত রেগে তাদেরকে বেশ ধমকালেন, বলেন যে আজ এখনই ওনার কাছে যান, আর কোনো অঘটন ঘটলে কিন্তু আপনারা নিজেরাই দায়ী থাকবেন। এরকম বলে বেশ ধমক দিলেন আর কি। আর বলেন তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করেন, না হলে পুরো এলাকায় সমস্যাটা ছড়িয়ে পড়তে পারে। কাকা কাকি আর বাড়ির কয়েকজন কাকা টেম্পুতে করে ওই হুজুরের বন্ধুর বাড়িতে যান। সাথে নিয়ে যান ওই বৃদ্ধের পায়ের কঙ্কাল। এটা কিন্তু আর গায়েব হয়নি, এটা কিন্তু এবার সবাই দেখেছে। হুজুর কাকাকে ওই বৃদ্ধের বাড়িতে গিয়ে ওই হাড়টা ফেরত দিয়ে আসতে বলেন এবং কবরের পাশে মাটিতে পুঁতে দিয়ে আসতে বলেন, এবং সেটাই করা হয় আর কি। ওই দিনই ওই বৃদ্ধের বাড়িতে গিয়েছেন, দিনের বেলাতেই, সময় লাগে নাই বেশি। তারা এই হাড়টা পাওয়ার পরে ওই যে বৃদ্ধের যে কবর, ওই কবরের পাশেই গর্ত করে ওই হাড়টা মাটিতে পুঁতে দেয়। আর হুজুর বলে দেন যে আমি কয়েকদিনের মধ্যেই আপনাদের বাড়িতে যাব, বিশেষ করে বিকেলবেলা যাব, সন্ধ্যার পর থেকে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, এই কাজগুলো যখন সমাপ্ত হয়, কাকা বাড়ির মানুষদের কয়েকজনকে বাড়ির কাছে মেইন রোডে, তো ওই দিন যখন ফিরেছিলেন আর কি, নামিয়ে দিয়েছিলেন। এই একদিনের মধ্যেই কিন্তু ঘটনা ঘটছিল। যখনই হুজুরের কাছে গেছেন, হুজুর বলছেন যে তাড়াতাড়ি এটা ফেরত দিয়ে আসেন। তখন কাকা কিন্তু ওই দিনের বেলাতেই টেম্পো চালিয়ে ওইটা ফেরত দিয়ে আসছিলেন আর কি। তো যাই হোক, কাকা বাড়ির মানুষদের কয়েকজনকে বাড়ির কাছে মেইন রোডে নামিয়ে দিয়ে 4 জনকে সাথে নিয়ে চলে গিয়েছিলেন মধুপুর সেই বৃদ্ধের বাড়িতে। তো বৃদ্ধ মারা গেছেন 1 সপ্তাহ হয়ে গেছে। কাকাকে দেখে বাড়ির সবাই চিনতে পারে, একটু অবাক হয়, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তো যাই হোক, কাকা গিয়ে আরও বিস্তারিত জানান যে ওই সময় তো তাড়াতাড়ি করে গিয়েছিলেন, খুব একটা আসলে কথাটা তো বলতে পারেন নাই, খুব বেশি দূরেও না আর কি তাদের ওখান থেকে। এখন এই যেই ব্যাপারটা, এটা সমাধান কিভাবে হবে? ওই বৃদ্ধের পরিবারের লোকজনও বুঝেছিলেন যে এই লাশ আনতে গিয়েই কাকার সাথে এরকম সমস্যা শুরু হয়ে গেছে। একটা সময় ওই কাকার সাথে ওই বৃদ্ধের পরিবারের একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। পরবর্তীতে কাকা বহুবার তাদের বাড়িতে মানে সপরিবারে বেড়াতে গিয়েছেন, তারাও সপরিবারে এখানে এসেছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তারাও এসেছেন, ওনারাও গিয়েছে, আত্মীয়ের মতো হয়ে যান আর কি। তো এই সম্পর্ক একটা সময় সত্যিকার আত্মীয়তার রূপ নেয়। ওই বৃদ্ধের ছেলের বড় মেয়ে আর কি, ওই বড় ছেলে কি বা ছোট ছেলে মেয়ে ছেলেটা জানা যায়নি। তো তার নাম হচ্ছে হামিদা, আর কাকার ছেলের নাম হচ্ছে কবির। এই দুজনকে 2001 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। কবির সেনাবাহিনীতে চাকরি করে, এখন অবসর নিয়েছে, ব্যবসা করে আর কি। কবির বর্তমানে 1 ছেলে এবং 1 মেয়ের বাবা। কবিরের ছেলেও বর্তমানে সেনাবাহিনীতে চাকরি করে। তো এতটুকু তো বললাম, যে মাঝখানে একটা বিষয় বললাম আর কি, যে বর্তমান সিচুয়েশন। তো যাই হোক, এবার আসি মেইন ঘটনায়। পরদিন সকালবেলা কাকা সবাইকে নিয়ে ময়মনসিংহ নিজের বাড়িতে আবার ফেরত আসেন। উনি তো গিয়েছিলেন আবার কোনো একটা কাজে, সবাইকে নিয়ে ওই বৃদ্ধের বাড়িতে আবার ফেরত আসেন। মানে তাদের সাথে তো একটা খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল, দূরত্ব তো খুব বেশি ছিল না, আর নিজস্ব টেম্পু ছিল, আসা যাওয়া করাটা খুব ইজি। তো আরও কিছু কথা বলেছিলেন ওই হুজুর, যে হয়তোবা কয়েকদিন ওনাকে ওই বৃদ্ধের বাড়িতে যেতে হবে, এই জন্য হয়তোবা সকালবেলা গিয়েছিলেন আর কি। এটা নিশ্চিতভাবে বলা যায় না যে আসলে কি কাজ করার জন্য গিয়েছিলেন। তো হুজুর ওই বাড়িতে আসেন, আর হুজুরের সাথে তার ওই এলাকার মসজিদের যিনি ইমাম, তার বন্ধু হয় আর কি, উনিও আসেন আর কি। সন্ধ্যার দিকে এসেছিলেন আর কি পরদিন। তো গ্রামের একজন তুলারাশির যুবককে একটা বৃত্তের মধ্যে বসিয়ে তার উপর জিনকে হাজির করা হলো। জিনটি জানায় যে তারা নরখাদক জিন সম্প্রদায়, তারা মৃত মানুষের দেহ ভক্ষণ করে। যেসব লাশ মৃত্যুর পর গোসল করানো হয়নি, তারা খুব সহজেই নাকি সেই সব লাশের নাগাল পেয়ে যায়। গাড়ি দিয়ে লাশ নিয়ে আসার সময় এই জিনের বোন প্রথমে নাকি এই লাশের সন্ধান পায় এবং তাদেরকে খবর দেয়। লাশ যেহেতু গোসল করানো হয়নি, তাই খুব সহজেই ওরা লাশের কাছে পৌঁছে যায় আর খেতে আরম্ভ করেছে। কিন্তু ওই 2 ব্যক্তি, অর্থাৎ এই যে ড্রাইভার এবং হেল্পার, এরা নাকি খাওয়ার মধ্যে বিরক্ত করা শুরু করেছে। এরাও ক্ষুধার্ত, তাই ক্ষিপ্ত হয়ে আক্রমণ করেছে এই 2 জনকে। ওই জিন জানায় যে ওরা নাকি এদেরকে মেরে ফেলতো না,
শুধু একটু শিক্ষা দিতে চেয়েছে। এরপর গাড়িটি লোকালয়ের কাছে এসে পড়ে, গাড়িটা উল্টে গিয়েছে। তো এই জিনেরা ভেবেছে যে এরা ইচ্ছা করে এসব কাজ করেছে যাতে এরা লাশ না খেতে পারে। পরবর্তীতে নাকি এই জিনেরা মূলত এদের উপর আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু বারবার তারা বাধাগ্রস্ত হচ্ছে। আর ওই সময়ই নাকি মেরে ফেলতে চেয়েছিল, বিশেষ করে যখন টেম্পোটা উল্টে যায় চিন্তা করেছে যে এরা হয়তো ইচ্ছা করে কাজটি করেছে। ওই যে বাইক নিয়ে আসছিল ওই লাশের আত্মীয়, এই জন্য কিন্তু ওই সময় নাকি কিছু করতে পারেনি, শুধু লাশের একটা পা নিয়ে চলে আসছিল। তাদের নাকি একটা নিয়ম আছে, কেউ যদি এই নরখাদক জিন সম্প্রদায়কে বিরক্ত করে বা আঘাত করে বা খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তাদেরকে নাকি মেরে ফেলে। মেরে না ফেললে এদেরকে নাকি আবার দল থেকে বেরও করে দেওয়া হয়। তারা শুরুতে নাকি এরকম চিন্তা করে নাই যে মেরে ফেলবে, শুধু বিরক্ত করবে আর লাশ খেয়ে চলে যাবে। যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, এই জন্য তো তারা এরকম সিদ্ধান্ত নিয়েছে। এরপর তারা এই এলাকায় চলে আসছে, সুযোগের অপেক্ষা করতে থাকে, বিভিন্নভাবে চেষ্টা করছিল কিন্তু সুযোগ পাচ্ছিল না। একসময় ঘরে ঢুকে মারার চেষ্টা করে, কিন্তু এই যে ড্রাইভারের যেই স্ত্রী, সে তো নামাজ কালাম পড়ে। এই ড্রাইভারের স্ত্রী নামাজ পড়ার কারণে নাকি ওরা ঘরে ঢুকতে পারে না। সুযোগ পেয়ে যায় একটা সময় অবশ্য ঘরে ঢোকার, এরপর মারার চেষ্টা করেছে। ড্রাইভারের স্ত্রীকেও মারার চেষ্টা করেছে, পারেনি। এরা যখন আবার এক তান্ত্রিকের আশ্রয় নিয়েছে, তখন তান্ত্রিকের জিনের কাছে নাকি এই জিনের এক ভাই মারা গিয়েছিল। আর এই তান্ত্রিক এই জিনের এক বোনকে নাকি বন্দি করে ফেলেছিল। এই তান্ত্রিকের কাছে গেছে তারা। মূলত এই তান্ত্রিকের কাছে যখন গিয়েছে, তান্ত্রিক তার নির্দিষ্ট রিচুয়াল করেছে, রিচুয়াল করতে গিয়ে নাকি এর এক ভাই আর এক বোনকে মেরে ফেলেছে। এই কারণে ওরা প্রতিশোধ তো নেবেই, তান্ত্রিকের উপরও নেবে। যেহেতু এরা ওই তান্ত্রিকের কাছে গেছে, এই জন্য এদের উপর আরো ভয়ঙ্কর প্রতিশোধ নেবে, মৃত্যুর বদলে মৃত্যু। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা তাদের দলে ফিরতে পারবে না। হুজুর জিনকে অনেক বোঝানোর চেষ্টা করে। জিনটা জানায় তার পরিবারের দুজন বাদে সবাই এই বাড়ির আশেপাশে অবস্থান করছে, সুতরাং যাওয়ার কোনো সুযোগ নাই। একজন মারা গেছে, তারপর বন্দী হয়েছে আর একজন, এরকম তো হওয়ার কথা ছিল না। হুজুর জিনকে তার ইচ্ছে মতো কোনো কিছু চাইতে পারে, এটা বলে দেওয়া হয় যে সে কোনো কিছু, যে কোনো কিছু চাইতে পারে তাকে দেয়া হবে। কিন্তু জিনটা কোনো কিছুতে রাজি না। সে জানায় এখন সে একা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, তার একক সিদ্ধান্তের নাকি কোনো মূল্য নাই। ওই যে জিনটা, ওই জিন বলে যে তাকে মেরে ফেললেও বা বন্দি করলেও সে তার কোনো সিদ্ধান্ত, একক সিদ্ধান্ত সে জানাতে পারবে না। এই সিদ্ধান্ত এখন তার সর্দারের কাছে চলে গেছে। এইভাবে অনেক সময় চলে যায় জিনের সাথে হুজুরের বাক বিতণ্ডায়। জিনও তার জায়গা থেকে বলে তার এক ভাইকে মেরে ফেলছে, তার বোনকে বন্দি করছে, এটা সেটা অনেক কথাই বলে। একসময় হুজুর একটা প্রস্তাব দেয়। হুজুর বলে তান্ত্রিকের জিনের হাতে তোমাদের একজন মারা গেছে, অর্থাৎ তান্ত্রিকের কাছে যে জিন ছিল সেই জিনটা আর কি মূলত এই কাজটা করেছিল আর কি। সে তো আর কোনোদিন ফেরত আসবে না, তাকে ফিরিয়ে দেয়া পৃথিবীর কারোরই সাধ্য নেই। তার মৃত্যু আল্লাহ তাআলা এভাবেই লিখে রেখেছেন, তোমরা মেনে নাও। এখন এই মানব পরিবারকে বাঁচাতে গেলে তোমাদের কিন্তু মারতে হবে, তোমাদের আরও সদস্য মারা পড়তে পারে আমাদের হাতে, এমনকি তোমাদের পুরো পরিবারকেও আমরা ধ্বংস করে ফেলতে পারি। তোমরা আবার ক্ষিপ্ত হয়ে এই পরিবারকে মারবা, এটা তো কোনো সমাধান না, এটা তো কোনো সমাধানের পথও হতে পারে না যে তোমরা আমাদেরকে মারবা, আমরা তোমাদেরকে মারবো। যেহেতু তোমাদের ব্যাপারে এদের কোনো ধারণা ছিল না, আর তান্ত্রিকের কাছে নিরুপায় হয়েই তারা গিয়েছে, তোমরাও এদেরকে ক্ষমা করে দিয়ে চলে যাও, তোমাদের আর কোনো ক্ষয়ক্ষতি হবে না। যে মারা গেছে তাকে তো আর ফিরে দিতে পারবো না, আর তোমাদের যে একজন বন্দী হয়েছে তাকে যে কোনো মূল্যে উদ্ধার করে মুক্ত করে দিব। তোমাদের সম্প্রদায়ের যেমন নিয়মকানুন আছে, আমাদের মানব জাতিরও কি তেমনি নিয়মকানুন আছে। তোমাদের সাথে এটাই আমাদের চুক্তি হোক, তোমরা এখান থেকে চলে যাবা, এদের কোনো ক্ষতি করবা না, আর যে বন্দী হয়েছে তাকে আমরা উদ্ধার করে দিব যে কোনো মূল্যে, তোমরা এদেরকে আর বিরক্ত করবা না। এটাই হোক চুক্তি।
এখন তুমি যাও, তোমার লোকদের সাথে গিয়ে আলোচনা করো, সিদ্ধান্ত জানাও। তখন নাকি ওই জিনটা হুজুরকে বলে, আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেন, আমি সবার সাথে কথা বলি, তারপর আমি আপনাকে জানাবো। এরপর হুজুর জিনটাকে মুক্ত করে দেন, অর্থাৎ সে বের হতে পারে। কিছুক্ষণ পরে নাকি আবার তুলা রাশির ওই যুবকের উপর জিনটা হাজির করা হয়। এবার হাজির হয় মৃত জিনের বাবা। তখন সে তার ছেলেকে তান্ত্রিকের হাত থেকে মুক্ত করে দিতে এবং 2টো মোরগ এবং একটি পাঠা দাবি করেন। হুজুর তাকে ধমক দিয়ে বলেন, কোনো জীবন্ত কোনো কিছু আমরা দিতে পারবো না, তুমি হ্যাঁ অথবা না জানাও, আমাদের হাতে সময় নেই। জিন কিছুক্ষণ চুপ থেকে নাকি হুজুরকে সম্মতি দেন। হুজুর তাদেরকে বলে দেন, তোমরা এই মুহূর্তে এই এলাকা ছেড়ে চলে যাও, কখনো এই বাড়ির আশেপাশে এবং এই বাড়ির কোনো সদস্যদের ধারে কাছেও আসবে না। আমি কালকের মধ্যে তোমার ছেলেকে মুক্ত করে দিব। সে তোমার কাছে ফিরে গেলে আমাকে অবশ্যই জানাবে, আর তোমরা যাওয়ার সময় প্রমাণ রেখে চলে যাবে। জিনটা বলে, ঠিক আছে, তাই হবে। হুজুর তাকে তুলা রাশির শরীর থেকে মুক্ত করে দিলেন। বাড়ির জঙ্গলে একটি অনেক উঁচু কড়ই গাছ ছিল। হঠাৎ বিকট শব্দে কড়ই গাছের বড় একটি ডাল ভেঙে পড়ে যায়। তখন হুজুর সবাইকে বলেন যে হ্যাঁ, জিনগুলো এখন চলে গিয়েছে। হুজুর বাড়িতে থাকা অবস্থায় একজনকে সাইকেল দিয়ে ওই তান্ত্রিকের বাড়িতে খবর পাঠান। তান্ত্রিকের কাছে সেই হুজুরের নাম বলা মাত্র তান্ত্রিক রাজি হন, বলে দেন যে আজ রাতে জিনকে ছেড়ে দিবেন। তান্ত্রিক কিন্তু না করতে পারত, সে ওই হুজুরকে ভালো করে চিনত এবং জানত। তান্ত্রিক বুঝেছে তার কথা অমান্য করে সে হুজুরের সাথে পেরে উঠবে না। হুজুর যদি তার জিনগুলো এই তান্ত্রিকের জিনদের উপর চালান করে দেয়, তান্ত্রিকের জিনগুলোকে মেরে ফেলবে। আর তান্ত্রিক কিন্তু অনেক কাজ তার জিনদেরকে দিয়ে করায়, তার জিনগুলো যদি মারা যায় তখন তো এই তান্ত্রিক অনেক কিছু করতে পারবে না। সুতরাং হুজুরের কথা না শোনার উপায় নেই। তান্ত্রিকের কাছ থেকে ফিরে আসার আগেই হুজুর এবং তার বন্ধু 2জন বাড়ি থেকে চলে গিয়েছিল। পরবর্তীতে বাড়ির পানির কুয়া মাটি দিয়ে ভরাট করে ফেলা হয়। পানিতে মানুষের পায়ের হাড় পড়ে থাকার পর কেউ আসলে ওই পানির ওই যে কুয়ার পানিটা এটা খেতে চাচ্ছিলেন না। পরে নলকূপ বসানো হয়েছে, আর ওই নলকূপ এখনও কাকার বাড়িতে সচল অবস্থাতেই আছে। ওই ঘটনার পরেও কাকা অনেক দিন টেম্পো চালিয়েছেন। এমন ভয়ানক কোনো ঘটনা তার জীবনে আর ঘটেনি। ছেলেকে 2001 সালে বিয়ে করানোর পর থেকে তিনি টেম্পো চালানো বন্ধ করে দিয়েছেন। পরে টেম্পো তার হেল্পার ইউসুফ মিয়া কিনে নেন। তো একসময় এই পেট্রোল চালিত টেম্পো সরকার বন্ধ করে দেন শব্দ এবং বায়ু দূষণের জন্য। ইউসুফ মিয়াও 2013 সাল পর্যন্ত এই টেম্পো দিয়ে সকালে মাছ ত্রিশাল আড়ত পর্যন্ত নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করতেন। তো পরবর্তীতে ইউসুফ মিয়াও এই টেম্পো ভাঙাড়িতে বিক্রি করে দেন। প্রিয় লিসেনার, এই ঘটনা আসলে সবার মনের মধ্যে যে ভয়ের অনুভূতি জাগাবে বিষয়টা এরকম না। আমাদের এক একজনের পছন্দ এক এক রকমের। তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে ঘটনাটি। অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা আমরা শুনেছি, টেম্পুতে লাশ বহন করার ঘটনা শুনলাম। বহন করার সময় পরে কিছু ঘটনা ঘটে, কিন্তু এটা যে এইভাবে নাটকীয় মোড় নেবে এটা তো আমরা আসলে বুঝতে পারিনি। তারপর দেখা গেল এই যে সাত্তার কাকা, ওনার সাথে আত্মীয়তা সম্পর্ক গড়ে ওঠে ওই যেই বৃদ্ধ, ওই বৃদ্ধের সাথে আর কি, ওই বৃদ্ধের পরিবারের সাথে, তারা তো আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। এরকম একটা ঘটনার প্রেক্ষাপটে 2 পরিবার আবার আত্মীয় হয়ে গেল। আমার কাছে ভালো লেগেছে ঘটনাটি। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের প্রথম এপিসোডের 3য় ঘটনায়। এই ঘটনাই থাকছে রবি ভাইয়ের পাঠানো ঘটনা। প্রিয় লিসেনার, চলুন এবার আরও একটি লাশের ঘটনা শুনে আসি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রবি ভাই। রবি ভাই এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম রাজু আহমেদ, ওনার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে। আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজনের প্রথম এপিসোডের 3য় ঘটনা এটি। তো এই ঘটনাটি মূলত ঘটেছিল 2006 সালে। 2006 সালে ওই দৌলতপুর উপজেলার ডাংমরকা বাজারের পাশে একটি গ্রাম রয়েছে, যে গ্রামের নাম হচ্ছে গোয়াইরিপাড়া। এই গোয়াইরিপাড়া গ্রামের একজন বেশ নামকরা ব্যক্তি, তার নাম হচ্ছে লিয়াকত মুন্সি। এই লিয়াকত মুন্সির ছোট ছেলের স্ত্রী পারিবারিক কলহজনিত কারণে আত্মহত্যা করেন। তো আত্মহত্যা করার পর পুলিশি ঝামেলা হতে পারে, এই ভয়ে লিয়াকত মুন্সির ছোট ছেলে তো গা ঢাকা দিয়েছে।
এদিকে লাশ দীর্ঘ সময় পড়ে আছে, পুলিশকে জানাতে হবে। পুলিশকে জানানো হয়, একটু দেরিতে জানানো হয়। তো পুলিশ আসে, পুলিশ এসে পোস্টমর্টেম করার জন্য লাশটি নিয়ে যায়। লাশটি নেয়ার জন্য ভ্যান ব্যবহার করা হয়। তো ওই সময়ে ওই এলাকায় একজন ব্যক্তি যিনি লাশ টানতেন ভ্যানে করে, তার নাম হচ্ছে আইয়ুব আলী। এই আইয়ুব আলী সাধারণত আশেপাশে যে সমস্ত ডেড বডি যেগুলো পোস্টমর্টেম করার প্রয়োজন, তিনি ডাক পেতেন। আর দৌলতপুর থানার যে পুলিশরা আছেন তারা জানতেন যে এই আইয়ুব আলীকে ডাকলে পাওয়া যায়, সে ভ্যানে করে লাশ টানে। তো 2006 সালে ভেড়ামারা থেকে প্রাগপুরের যে রাস্তাটা রয়েছে, বেশ দীর্ঘ একটা রাস্তা, পুরোটাই ছিল কাঁচা। এখন তো সেটা অনেক উন্নত হয়েছে। তো এই পুরো রাস্তা কিন্তু ভ্যান চালিয়ে যাওয়াটা চারটিখানি কথা না। দিনের বেলাতে কিন্তু লাশটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কুষ্টিয়া সদর হসপিটালে সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করা হয়। এরপর লাশটা আবার হসপিটাল কর্তৃপক্ষ ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর লাশটি আবার নেওয়া হয় দৌলতপুর থানাতে। দৌলতপুর থানার আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যা 7টার কিছুটা পরে তাকে বুঝিয়ে দেওয়া হয়। ওই সময় কিন্তু গরমকালের সিজন, অর্থাৎ মাগরিবের নামাজের পরপরই তাকে বুঝিয়ে দেওয়া হয় লাশটা নিয়ে সে যে যাবে। এখন তো এতটুকু পথ আসতে খুব বেশি সময় লাগে না, কিন্তু ভ্যান চালিয়ে এরকম কাঁচা রাস্তা এতটা পথ আসবে, সময় তো লাগবেই। সে রওনা দিয়েছে লাশ নিয়ে একা। লাশটা কিন্তু কাপড় দিয়ে বাঁধা ছিল, চাটাই দিয়ে বাঁধা না। লাশটা যখন সে নিয়ে রওনা দিয়েছে দৌলতপুর থানা থেকে, উদ্দেশ্য হচ্ছে ডাংমরকা বাজার থেকে এই গোয়াইরিপাড়া গ্রাম। সে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পর মোটামুটি অনেকটা পথ সে ঠিকঠাক মতোই পাড়ি দিয়েছে, একদম ডাংমরকা বাজার পর্যন্ত চলে এসেছে। ডাংমরকা বাজার থেকে যখন এই গোয়াইরিপাড়া গ্রামের দিকে রওনা দিয়েছে, ওই রাস্তাটা বেশ নির্জন। আশেপাশে পানের বরজ রয়েছে, সুপারি বাগান রয়েছে, গা ছমছমে অবস্থা আর কি। সন্ধ্যার পরে এই রাস্তাটা অনেক গা ছমছমে হয়ে যায়। তো উনি তো বেশ সাহসী একজন মানুষ, ওনার কাছে বিড়ি থাকতো, একটার পর একটা বিড়ি ধরাতেন। আর লাশের গাড়ি চলাচলের ক্ষেত্রে কিছুটা প্যারানরমাল ঘটনা যে ঘটে, এটা তো আইয়ুব আলী নতুন জানেন না, উনি এই সমস্ত বিষয়ে বেশ অভিজ্ঞই বলতে হবে। তো উনি আসছেন, তো হঠাৎ করে মনে হলো ভ্যানটা নড়ে উঠল। যেহেতু কাঁচা রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু গর্ত হয়ে থাকে, নড়তেই পারে, কিন্তু না, এই ঝাঁকুনিটা মনে হলো ভিন্ন রকমের ঝাঁকুনি। উনি পেছন দিকে তাকালেন, দেখলেন কিছুই না, লাশ স্বাভাবিকভাবেই আছে। উনি যেভাবে লাশটা ভ্যানের সাথে বেঁধে রেখেছিলেন সেভাবেই আছে। এরপর আবার উনি চলা শুরু করলেন। এবার মনে হলো ধূপ করে একটা শব্দ হলো, মনে হলো কেউ ধপাস করে এসে ওই ভ্যানের উপর বসেছে, আর ভ্যানটা অনেক ভারী হয়ে গেছে। এবার যখনই এই আইয়ুব আলী পেছন দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখেন একটা মহিলা বসে আছে। আর এই মহিলাটা কিন্তু এই যে লাশ যার, সেই মহিলা। এই লাশের চেহারা কিন্তু আইয়ুব আলী দেখেছিলেন, আর এই মহিলাকে কিন্তু উনি আগে থেকে চিনতেন, এই লিয়াকত মুন্সির ছোট ছেলের বউকে, যার কারণে এই মহিলা তার অপরিচিত ছিল না। উনি দেখেন এই মহিলা বসে আছে, লাশের দিকে তাকিয়ে আছে, তার দিকে কিন্তু তাকায় নাই। উনি দেখলেন এই মহিলার কপাল থেকে একদম নাক থেকে নিচ পর্যন্ত সেলাইয়ের দাগ। বডি পোস্টমর্টেম করলে শরীরের কিছু জায়গা কিন্তু কাটা হয়ে থাকে, অনেক সময় কপালের উপরেও কাটা হয়ে থাকে, তার ওখানে সেলাইয়ের দাগ। তো এটা যখন উনি দেখেছেন, উনি তো মারাত্মক ভয় পেয়েছেন। ভয় পেয়ে লাফ দিয়ে উনি ভ্যান থেকে নেমে কিছুটা দূরে সরে গিয়েছেন। এদিকে হয় কি, এই যে রাস্তার পাশে যে পানের বরজ, মনে হচ্ছে পানের বরজের মধ্যে মারামারি, ভাঙচুর, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। তবে এই চিৎকার চেঁচামেচি মানুষের চিৎকার চেঁচামেচি না, মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো প্রাণী গর্জন করছে, আর সেখানে ভাঙচুর চলছে। উনি এক পাশে দাঁড়িয়ে আছেন, ভ্যান ছেড়ে কিন্তু যেতে পারছেন না উনি, কারণ এটা কিন্তু এক প্রভাবশালী বাড়ির একজন মানুষের লাশ। উনি যে ভ্যান ছেড়ে যাবেন, ওনার তো আয় রোজগারের মাধ্যম এই ভ্যান, আর উনি কোথায় যাবেন? হাতে যেহেতু বিড়ি সিগারেট আছে, উনি ভয় পাচ্ছেন, উনি দাঁড়িয়ে আছেন, কি হয় দেখবেন। উনি খেয়াল করলেন এই যে মহিলাটা যেই লাশের সুরত নিয়ে বসে আছে, এই মহিলাটা কি করলো, ভ্যান থেকে নামলো। আমরা অনেক ঘটনায় শুনি না যে শূন্যের উপর ভেসে ভেসে চলে যাচ্ছে, বিষয়টা এরকম না।
ওই মহিলাটা যখন ভ্যান থেকে নামলো, ভ্যানের নিচে কিন্তু একটা টিমটিমে হারিকেন জ্বালানো ছিল। সেই আলোতে দেখা যাচ্ছিল যে মহিলাটা যখনই ভ্যান থেকে মাটির উপর নেমেছেন, মাটির রাস্তা তো ধুলাবালি ছিল, পায়ের চাপের কারণে চতুর্দিক থেকে ধুলাবালি উড়ে উঠল। এটাও কিন্তু এই আইয়ুব আলী দেখলেন, অর্থাৎ মাটির উপরই সে নামলো। এরপর হাঁটতে হাঁটতে চলে গেল রাস্তার পাশে থাকা পানের বরজের ভিতরে। যখনই এই পানের বরজের ভিতরে গিয়েছে, সাথে সাথে মুহূর্তের মধ্যে সব শব্দ থেমে গেল। মনে হচ্ছে এখানে কিছুই হচ্ছে না। যেহেতু মহিলাটা নেমে গেছে, এই সুযোগে দ্রুত আইয়ুব আলী তার ভ্যানের উপর উঠে সে ভ্যান চালানো শুরু করেছে। মাঝে মাঝে পেছন দিকে তাকিয়ে দেখছে যে কিছু আছে কিনা, তবে না, ঠিকঠাকই আছে। এরপরে আবার হঠাৎ করে মনে হলো ভ্যানটা অনেকটা ভারী হয়ে গেছে। এবার সাহস করে পেছন দিকে তাকিয়েছে। তাকানোর পর দেখলো যে না, এবার কোনো মানুষকে বা কোনো অশরীরীকে দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, এবার একটা ভিন্ন রকমের জিনিস দেখা যাচ্ছে। এই লাশের পায়ের দিকটা কিন্তু খোলা ছিল না, বেশ শক্ত করে কাপড় দিয়ে পেঁচিয়ে বাঁধা ছিল। লাশের পায়ের দিকটা, অর্থাৎ গোড়ালি থেকে কিছুটা উপরে 3-4 ইঞ্চি উপর পর্যন্ত 2 পা খোলা। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এটা খুললো কে? উনি ভ্যান থামালেন, থামিয়ে লাশের এই পায়ের দিকটাতে গেলেন। গিয়ে দেখলেন যে একটা পা অস্বাভাবিক রকমের কালো। এই মহিলাটা কিন্তু অনেকটা ফর্সা ছিলেন, কিন্তু তার একটা পা অস্বাভাবিক রকমের কালো কালো কুচকুচে হয়ে গেছে একদম। আর একটা পা থেকে টপ 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 করে রক্ত পড়ছে। উনি ভেবে পেলেন না এই পাটা কালো কেন আর পা থেকে রক্ত পড়ছে কেন। পর মুহূর্তে আবার চিন্তা করলেন, যেহেতু পোস্টমর্টেম করা হয়েছে, শরীরে কাটাছেঁড়া করা হয়েছে, রক্ত তো পড়তেই পারে। উনি আর সেদিকে মনোযোগ না দিয়ে আবার লাশ নিয়ে ভ্যানটা চালানো শুরু করলেন। সেখান থেকে কিছুটা পথ এসে একটা ছোট্ট কালভার্টের মতো পড়ে। উনি যেই না কালভার্টের উপর উঠেছেন, তখন দেখেন যেই লাশটা ওনার ভ্যানে ছিল, এই লাশটা এখন ঠিক কালভার্টের উপরে আড়াআড়িভাবে শুইয়ে রাখা হয়েছে। উনি তখনই উনি পেছন দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখেন যে লাশটা ভ্যানের উপর নাই। তখন উনি বুঝতে পারলেন এটাই সেই লাশ যেটা সামনে রাখা, কারণ তার পায়ের নিচের অংশটা খোলা ছিল, এক পা থেকে তখনও টপ টপ করে রক্ত পড়ছে। ওই জায়গা থেকে কিন্তু লিয়াকত মুন্সির বাড়ি কাছাকাছি ছিল। লিয়াকত মুন্সির বাড়ি উনি চিনতেন। লিয়াকত মুন্সির বাড়ির সামনে বেশ বড় একটা পুকুর রয়েছে, ওই পুকুরটাও অনেকে চিনতেন। লিয়াকত মুন্সির পুকুর নামে সেটা পরিচিত, অনেকে সেই পুকুর ব্যবহারও করতেন। আর যেহেতু ওই লিয়াকত মুন্সির বাড়ি এই আইয়ুব আলী চিনতেন, উনি কি করেছেন, ভ্যান আর লাশ ওখানে রেখে লাশের এক সাইড দিয়ে দৌড় দিয়ে ওই লিয়াকত মুন্সির বাড়ির দিকে যাওয়া শুরু করেছেন। তো উনি যখন যাওয়া শুরু করেছেন, পেছন থেকে কিন্তু আর কোনো ডাক বা কোনো ভয়ঙ্কর কোনো আওয়াজ, কটমট কটমট আওয়াজ এরকম শোনা যায়নি। সে এক দৌড়ে চলে গেছে লিয়াকত মুন্সির বাড়ি। তো উনি যখন ওই বাড়িতে গিয়েছেন, ওই বাড়ির উঠোনের উপর যেই না দাঁড়িয়েছেন, তখন দেখেন বিভৎস এক দৃশ্য। উনি দেখেন উঠোন ভর্তি শুধু লাশ আর লাশ, আর প্রত্যেকটা লাশ মনে হচ্ছে এই যেই লিয়াকত মুন্সির ছোট ছেলের স্ত্রীকে উনি দেখেছিলেন মাত্র রেখে আসছেন, ঠিক ওই রকম লাশ। মনে হচ্ছে যে একটা আর একটার কপি। প্রত্যেকটার পায়ের একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত খোলা, আর প্রত্যেকটার এক পা কালো, আর একটা পা থেকে রক্ত গলগল করে বের হচ্ছে। আর ওই রক্তে মনে হচ্ছে পুরো উঠোন ভেসে যাচ্ছে। আর সবচেয়ে আরও ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে, এই যেই মহিলাটাকে দেখেছিল এই আইয়ুব আলী, যেই লাশটা আর কি, এই লাশটার স্রোত ধরে যে মহিলাটা বসেছিল ভ্যানের উপরে, এই মহিলাটা ওই বাড়ির বারান্দার উপর বসে আছে। এবারে কিন্তু আইয়ুব আলীর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে আইয়ুব আলী তো উল্টো দিকে ঘুরে দিয়েছেন দৌড়। উনি যখন এক দৌড়ে রাস্তায় চলে এসেছেন, তখন উনি বুঝতে পেরেছেন যে উনি যেই বাড়িতে এসেছেন, এইটা তো লিয়াকত মুন্সির বাড়ি না, এটা অন্য লোকের বাড়ি। এই যে এই বাড়িটা, এই বাড়িতে যারা থাকতেন এনারা বেশ বছরখানেক হলো ঢাকাতে চলে গেছেন। হঠাৎ হঠাৎ আসেন, একদম পরিত্যক্ত এটা বলা যাবে না, তবে লোকজন থাকে না এখানে। উনি চিন্তা করলেন যে উনি যেই বাড়িতে আসছেন, এই বাড়িটা লিয়াকত মুন্সির বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটারের মতো দূরে, এটা আর একটা গ্রামে। উনি চিন্তা করেন এই অল্প সময়ের মধ্যে আমি এতটা দূরত্ব কিভাবে অতিক্রম করলাম। কি আর করা, উনি আবার ওই লিয়াকত মুন্সির বাড়ির দিকে দৌড়ানো শুরু করেন। যেহেতু গ্রামে উনি ভ্যান চালান, সবার বাড়ি ঘর ওনার চেনা, সব রাস্তাঘাট চেনা,
কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবে এটাও চেনা। তবে উনি কোনো শর্টকাট রাস্তা ধরেন নাই, উনি মেইন রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করেছেন। দৌড়াতে দৌড়াতে অল্প সময়ের মধ্যে উনি লিয়াকত মুন্সির বাড়িতে পৌঁছে যান। তখনও ওই বাড়ির অনেকেই জেগেছিলেন। ওদিকে তখন প্রায় ভোর হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, কেননা অনেকটা পথ তো ভ্যান নিয়ে আস্তে আস্তে পাড়ি দিতে হয়েছে, অনেকটা পথ, প্রায় 15 কিলোমিটারের মতো পথ তাকে আসতে হয়েছে। এটা তো দীর্ঘ সময়ের ব্যাপার। এদিকে আবার এই যে 2 কিলোমিটার দৌড়াদৌড়ি করছেন, এখানেও সময় চলে গিয়েছে। এই কারণে প্রায় ভোর হয়ে গেছে, ফজরের আজানও দিয়ে দিয়েছে। লিয়াকত মুন্সি যখন এই আইয়ুব আলীকে দেখেন, বলতে কি আইয়ুব আলী, লাশ কোথায়? তখন আইয়ুব আলী সব কথা খুলে বলেন এই ঘটনা। তখন লিয়াকত মুন্সি কি করেছেন, উনি আরও কয়েকজনকে ডাক দিয়েছেন যে তোমরা যাও, আইয়ুব আলীর সাথে যাও, লাশ আর ভ্যানটা নিয়ে আসো। তো তারা যখন কিছুটা পথ এগিয়েছেন ততক্ষণে কিন্তু সকাল হয়ে গেছে। তখন ওনারা দেখেন 2 জন লোক ভ্যানে করে ওই লাশ নিয়ে এগিয়ে আসছে। ওই যে ভ্যানটা, এই ভ্যানটা কিন্তু এই আইয়ুব আলীরই। তখন ওই 2 জন লোককে ওনারাও চিনতে পান, ওনারা ওই গ্রামেরই লোক। তো ওনারা জানান যে ওনারা ফজরের নামাজ পড়ার জন্য 2 জন যাচ্ছিলেন। যখন কালভার্টটা পার হবেন ওনারা, তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য, একটা লাশ ওই কালভার্টের উপর আড়াআড়ি রাখা, দূরে একটা ভ্যানটা খালি পড়ে আছে। এই 2 জন মনে করেছেন কি যে ওনারা ভূতের খপ্পরে পড়েছেন, কেন এরকম লাশ আড়াআড়ি করে রাস্তার উপর শুয়ে থাকার ঘটনা তো হরহামেশাই ঘটে। ওনারা ভয়ে উল্টো দিকে দৌড় দিয়েছেন, উল্টো দিকে দৌড় দিয়ে ওই সাইডে আর একটা মসজিদ ছিল, সেই মসজিদে নামাজ পড়েছেন। তো নামাজ পড়ে যখন বের হবেন তখন তো সকাল হয়ে গেছে। ওই 2 জন আলোচনা করছেন যে আচ্ছা, যে জিনিসটা দেখলাম ওটাকে আছে কি না, চলো তো দেখে আসি। তখন ওনারা যখন ওইদিকে আগানো শুরু করছেন তখন দেখেন একই রকমভাবে ওই ভ্যানটাও আছে, লাশও আছে। তখন তো বুঝতে পারছেন যে আরে সকাল হয়ে গেছে, এই লাশ তো যদি ভূতের একটা কারসাজি হতো তাহলে তো এটা এখানে থাকতো না। তখন ওনারা কাছে যান, কাছে যাওয়ার পর ওই লাশের মুখটা খোলেন। মুখ খোলার পর তো বুঝতে পারছেন এটা তো লিয়াকত মুন্সির ছোট ছেলের স্ত্রীর লাশ, যে আত্মহত্যা করেছে। তখন তো বুঝতে পারছেন আরে এই ভ্যানটাও তো আইয়ুব আলীর ভ্যান, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। যেহেতু লিয়াকত মুন্সির বাড়ি ওনারা চেনেন, ওনারা ধরাধরি করে ওই লাশটা ভ্যানের উপর উঠিয়ে ওই ভ্যান সমেত লিয়াকত মুন্সির বাড়ির দিকে রওনা দিয়েছেন আর কি। এরপর তো লিয়াকত মুন্সি তার ছেলের স্ত্রীর লাশ বুঝে পান, গোসল দেওয়া হয়, দাফন কাফন করা হয়। তো এই ছিল ঘটনা।